আমার ভাইয়ের জীবনটা নষ্ট করার জন্য তুমি এই বিয়েতে রাজি হয়েছিলে, তাই তো মিস পনি? ও সরি, মিসেস পনি। সদ্য বিয়ে করা বউকে গাড়িতে বসিয়ে কথাটা বলে উঠল আরব। আজ একটু আগে আজাদ ভিলাতে দুটো বিয়ের কার্যক্রম সম্পন্ন হয়েছে। হাসি খুশি দুই পরিবার নিজেদের মধ্যে আত্মীয়তার বন্ধন সৃষ্টি করেছে। বিয়ে শেষে নিজের বাড়ির পথে যাত্রা শুরু করলো দুই নবদম্পতি আর তাদের পরিবার। তবে চলতি গাড়িতে নিজের সদ্য বিয়ে করা বউয়ের উদ্দেশ্যে কথাটা বলে উঠল আরব। বন্নি নির্বিকার, দৃষ্টি তার জানালার দিকে স্থির। আকাশটা নিকষ কালোতে নিমজ্জিত, না হলেও জ্যোতিতে ভরপুরও নয়, গুমট মেঘে পরিপূর্ণ। আর সেই আকাশকেই এক মনে পর্যবেক্ষণ করে চলেছে বন্নি। বন্নির কাছ থেকে উত্তর না পেয়ে পুনরায় একই প্রশ্ন করে উঠল আরব। এবার আরবের দিকে চাইল বন্নি। শান্ত তার দৃষ্টি। আরবের দিকে চেয়ে বন্নি উল্টো প্রশ্ন করে উঠল, তোমার এমন কেন মনে হচ্ছে যে আমি তোমার ভাইয়ের ক্ষতি করব? বন্নির প্রশ্ন শুনে দমে গেল আরব। খোঁচাটা যে ঠিক জায়গায় লেগেছে সেটা বুঝতে অসুবিধা হলো না বন্নির। মুখে বাঁকা হাসি ফুটিয়ে আবারও আকাশ দেখতে ব্যস্ত হয়ে গেল বন্নি। তবে দৃষ্টি আকাশের দিকেই আছে, মানে যে মনটা ও আকাশের কাছে এটা ভাবা ভুল। বন্নি তো হিসাব কষতে ব্যস্ত, গত 37 দিনের হিসাব, যেটা বন্নিকে ভেঙে চুরে পাথরে পরিণত করেছে, অথবা সৃষ্টি করেছে একটা কুৎসিত মনের। এখান থেকে ঠিক 37 দিন আগে চৌধুরী বাড়ির বড় ছেলে ইয়ারাব চৌধুরীর জন্য পাত্রী দেখতে আসা হয় আজাদ ভিলাতে। নারায়ণগঞ্জের জমিদার বংশের ছেলে, আবার ঢাকাতে বড় ব্যবসা আছে। এটা শুনে আর না করেননি তোহান আজাদ। বন্নিকে দেখতে আসে ইয়ারাবের ফুপি উজ্জয়িনী চৌধুরী আর ভাই আরব চৌধুরী। জানা যায় কয়েকদিন আগেই নাকি ইয়ারাব বন্নিকে রাস্তায় দেখেছে আর পছন্দ হয়েছে। নিজের মায়ের সমান ফুপির কাছে নির্দ্বিধায় সেটা জানায় ইয়ারাব। আর তার ফুপি ও সময় নষ্ট না করে ইয়ারাবের জন্য বন্নিকে দেখতে চলে আসে। 1 মাসের মাথাতে এঙ্গেজমেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে বিদায় নেন আরবের পরিবার। তবে যাওয়ার আগে বন্নির হাতে এক টুকরো কাগজ দিয়ে যায় আরব, যেখানে ইয়ারাবের ফোন নাম্বার ছিল। বড় বোনের বিয়েতে তানভীয় আবেগে আপ্লুত, সবকিছুই ভালোভাবেই ঘটছিল। উজ্জয়িনী চৌধুরী কথা মতো 1 মাসের মাথায় এঙ্গেজমেন্টের জন্যও আসেন। তবে সবটা ওলটপালট হয়ে যায় যখন ইয়ারাব বন্নিকে দেখে বলে ওঠে তার পছন্দ হওয়া মেয়েটি বন্নি নয়, সে তানভী। সকলের তখন হতভম্ব হয়ে যায় ইয়ারাবের কথায়। এত বড় একটা ভুল বোঝাবুঝি হয়েছে সেটা সকলেই বুঝতে পারে। ইয়ারাব রাস্তায় এক পলক তানভীকে দেখে, না জানে তার নাম না পরিচয়। তবে খোঁজ নিয়ে জানতে পারে তানভী তোহান আজাদের মেয়ে। ব্যাস, ইয়ারাব আর তার ফুপিকে জানায় তোহান আজাদের বড় মেয়ে বন্নি। তাই বিয়ের প্রস্তাব আসাতে সে অবশ্যই বন্নিকে উজ্জয়িনী চৌধুরীর সামনে উপস্থিত করেন, কারণ এটাই স্বাভাবিক। তবে এঙ্গেজমেন্টের দিন এমন অপ্রত্যাশিত কিছু ঘটবে সেটা আশা ছিল না কারোর। বন্নি এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়েছিল সেদিন, আর ভেবে চলেছিল বিগত 1 মাস ইয়ারাবের সাথে কাটানো মুহূর্ত। না, তারা দেখা করেনি, তবে ইয়ারাব প্রতিনিয়ত বন্নিকে ফোন করত, নানা রকমের স্বপ্ন সাজাতো দুজন। বন্নির শুষ্ক হৃদয় এক পশলা বৃষ্টি হয়ে ঝরেছিল ইয়ারাব আর তার প্রণয়বাণীগুলো। কিন্তু এখন সে সবই যেন মরীচিকা। উজ্জয়িনী চৌধুরী আর তোহান আজাদ মিলে সেদিন ভেবে কুলকিনারা করতে পারছিলেন না কি করবেন। উজ্জয়িনী চৌধুরীর পক্ষে সম্ভব ছিল না ইয়ারাবের মতের বিরুদ্ধে গিয়ে বন্নির সাথে বিয়ে দেওয়া, আর না তোহান আজাদের পক্ষে সম্ভব ছিল বড় মেয়ের স্বপ্নগুলোকে গলা টিপে মেরে তার হবু বরের সাথে তার ছোট বোন তানভীরের বিয়ে দেওয়া। ইয়ারাব অনুতপ্ত হয় বিগত দিনগুলো নিয়ে। যে মেয়েটাকে কল্পনা করে হাজারো স্বপ্ন সাজিয়েছিল ইয়ারাব, বাস্তবে সেখানে ছিল তার বড় বোন। যখন দিশেহারা পড়ে সবাই, তখনই উজ্জয়িনী চৌধুরী এক অন্যরকম সিদ্ধান্ত নেন। ইয়ারাবের সাথে তানভী আর আরবের সাথে বন্নির বিয়ের প্রস্তাব দেন তোহান আজাদের কাছে। তোহান আজাদও সবটা ভেবে দেখেন
এই মুহূর্তে এটাই সবচেয়ে ভালো পরামর্শ, তাই তিনিও আর দ্বিমত করেন না। আংটি বদলের মাধ্যমে সেদিন আরবের অর্ধ অধিকার হয়ে যায় বন্নি, আর তানভীর ইয়ারাবের। সেদিন সব মিটে যাওয়ার পর তোহান আজাদ বন্নিকে জিজ্ঞাসা করেন সে কি কোনো ভুল করলো এইভাবে আরবের সাথে বন্নির এঙ্গেজমেন্ট আর বিয়েতে রাজি হয়ে। কিন্তু বন্নি সেদিন তার বাবাকে কিছুই বলেনি, সে মেনে নিয়েছে সবটা। এছাড়া তানভী ও বন্নি এর কাছে জিজ্ঞাসা করেছিল সে ইয়ারাবকে বিয়ে করবে কিনা। সেদিন বড্ড হাসি পেয়েছিল বন্নির, তবে সবাইকে সব দিক থেকে আশ্বস্ত করেছিল, কারণ সবটা সবাই জেনেও ওর ওপর কি সুন্দর চাপিয়ে দিল। বন্নি জানে সে বিয়েতে রাজি না হলে ইয়ারাব আর আরবের পরিবার ফিরে যাবে, তানভী এতে কিছু যায় আসবে না। কিন্তু বন্নি সে তো এই কয়েকদিনে নিজের একটা আলাদা জগৎ তৈরি করেছিল, যেখানে শুধু প্রেমের ফুল ছিল, অথচ ইয়ারাব কি সুন্দর ভুল বোঝাবুঝির দোহাই দিয়ে তার সদ্য গড়ে ওঠা ফুলের বাগানটাকে পিষে চলে গেল। এর শাস্তি তো তাকে পেতে হবে, আর তার জন্য যদি তাকে আরবকে বিয়েও করতে হয় তবেও সে রাজি। সকল রীতিনীতি মেনে শেষে বাড়ির দুই বউকে পাঠানো হলো বাসর ঘরে। তানভী এক রাশ ভয় আর ভালো লাগার সংমিশ্রণে বসে আছে ইয়ারাবের ঘরে, চারিদিকে ফুলে ফুলে সজ্জিত। মেঝের এক কোণে কিছু মোমবাতিও আছে। মোমবাতির দিকে তাকাতেই যেন লজ্জারা এসে ভিড় করলো তানভীর হৃদয় কোণে। হুট করেই যে এভাবে বিয়ে হয়ে যাবে সেটা ভাবেনি তানভী। এই তো এক সপ্তাহ আগে ও বড় বোনের বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, বিয়েতে এটা হবে ওটা হবে বলে কত আনন্দ ছিল। জিজু এটা করবে ওটা করবে বলে বন্নিকে কয়েকবার লজ্জাও দিয়েছে সে, অথচ সেই মানুষটার বউ হয়ে আজ তার ঘরে বসে আছে তানভী। মানুষটা তাকে পছন্দ করে, ভালোবেসে এই বিয়েটা করেছে, এটা ভাবতেই যেন আরো বেশি লজ্জা লাগতে লাগলো তানভীর। কিছুক্ষণ পরে সেই লজ্জায় রাঙা হয়ে ওঠা মানবীর স্বামী নামক মানুষটির আগমন ঘটল ঘরে। শুভ্র রঙের শেরওয়ানিতে এক অন্যরকম মাধুর্য চোখে বিচ্ছে তানভীর। লজ্জা আর অস্বস্তিতে মানুষটির দিকে একবারও তাকায়নি তানভী, কিন্তু তার স্বামী নামক ব্যক্তিটি যে এতটা সুন্দর সেটা আগে জানলে সারা দিন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো তানভী। নিজের ভাবনাতেই অবাক হলো তানভী, এসব কি ভাবছে সে। ইয়ারাব নিঃশব্দে এগিয়ে এলো। ইয়ারাব এগিয়ে আসতে আরো জড়সড় হয়ে বসলো তানভী। হৃৎপিণ্ড অস্বাভাবিক হারে ছুটছে। তানভীকে চুপ করে বসে থাকতে দেখে ইয়ারাব বলে উঠল, চলো আগে নামাজটা পড়ে নি। তানভীও দ্বিধারুক্তি করলো না, দুজনেই নামাজ পড়ে নিল। ইয়ারাব একেবারে ফ্রেশ হয়ে নামাজে বসেছিল, তবে তানভী তখনও বিয়ের সাজে থাকায় নামাজ শেষে তাকেও ফ্রেশ হয়ে নিতে বলল ইয়ারাব। বেশ কিছুক্ষণ ধরে দূর আকাশে তাকিয়ে আছে ইয়ারাব, তার থেকে সামান্য দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে তানভী। আই এম সরি তানভী। হঠাৎই ইয়ারাবের কণ্ঠে সরি শুনে অবাক হলো তানভী। ঠিক কি জন্য সরি বললো ইয়ারাব সেটা বুঝতে পারল না। তখন ইয়ারাব তানভীর দিকে ফিরে বলে উঠল, তুমি ভেবে তোমার বোনের সাথে 1 মাস সময় কাটানোর জন্য সরি। জানো, এই 1 মাস আমি বহনির সাথে অনেক গল্প করেছি, মাঝে মাঝে লজ্জাও দিয়েছি ওকে, তবে কখনোই সীমা লঙ্ঘন করে কথা বলিনি। তবুও আমি দুঃখিত। ইয়ারাবের কথা শুনে ভালো লাগলো তানভীর। সেও জানে সবটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, তারপরও ইয়ারাব তাকে সবটা বুঝিয়ে বলার চেষ্টা করেছে। এটা ভেবেই অদ্ভুত ভালো লাগা গ্রাস করলো তানভীকে। আপনি যেটা করছেন সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল, ওসব ভেবে আর কষ্ট পাবেন না, আপু নিজেকে সামলে নিয়েছে। মাটির দিকে তাকিয়ে কথাগুলো বলে উঠল তানভী। কেন যেন তাকাতে পারল না ইয়ারাবের দিকে। ইয়ারাব তানভীর হাত ধরে নিজের দিকে টেনে নিল। ইয়ারাবের বাহুতে নিজের বাহুর স্পর্শ যেন বিদ্যুতের ন্যায় লাগলো তানভীর। ইয়ারাব তানভীকে নিজের পাশে দাঁড় করিয়ে তানভীর কানের কাছে ফিসফিস করে বলে উঠল, আজ সারা রাত গল্প করবো আমরা। আবেশে চোখ বন্ধ হয়ে এলো তানভীরের। নিজেকে বড্ড সুখী মনে হলো, কিন্তু তার অবচেতন মন জানতেও পারল না দূর থেকে এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে কেউ। পাশাপাশি ব্যালকনি, তাও কিছুটা দূরত্ব। চৌধুরী বাড়িটি দোতলা, সামনের দিকে ঠিক মাঝ বরাবর সিঁড়ি, আর ডান পাশের শেষে ও বাম পাশের শেষে ব্যালকনি। এক ব্যালকনি থেকে অন্য ব্যালকনি সরাসরি দেখা যায়, তবে দূরত্বটা কম না।
ফুলে সাজানো ঘরটা অসহ্য মনে হচ্ছিল বন্নির কাছে, তাই তো একটু শীতল বাতাস নিতে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিল বন্নি। তবে এখানে এসে যে এমন অপ্রত্যাশিত কিছু দেখতে পাবে ভাবেনি। ইয়ারাবদের ঘরের আলো কিছুটা এসে পড়েছে ব্যালকনিতেও, আর সেখানেই দুজনে দাঁড়িয়ে গল্প করছে। বন্নির হঠাৎই মনে পড়ে গেল ইয়ারাবের সেই ইচ্ছেটার কথা। সে বলেছিল তাদের প্রথম রাত তারা গল্প করে কাটাবে, একে অপরকে জানবে। বন্নিও সেটাই ভেবে রেখেছিল, কিন্তু ভাগ্য কি করল, ইয়ারাব নিজের মনের ইচ্ছে পূরণ করলো, তবে বন্নির সাথে নয়, তানভীরের সাথে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে যে কখন বন্নির চোখ ঝাপসা হয়ে এসেছে সেটা বুঝতে পারল না বন্নি। তবে দরজা খোলার শব্দ শুনে পেছনে ফিরে বুঝতে পারল সে চোখে ঝাপসা দেখছে, আর এই জন্যই অশ্রুকণা দায়ী। আরাব বন্নিকে খাটে দেখতে না পেয়ে একটু অবাক হলো ঠিকই, তবে সাথে সাথেই নিজেকে সামলে নিল, কারণ ব্যালকনিতে একটি নারী মূর্তির অবয়ব স্পষ্ট। ধীর পায়ে এগিয়ে গেল আরাব। ততক্ষণে বন্নি চোখ মুছে ফেলেছে, দৃষ্টি রেখেছে শূন্যে। আরাব পাশে এসে দাঁড়ালো, তবু কোনো শব্দ করল না। বন্নি সবটা বুঝেও কোনো সাড়া দিল না। কেটে গেল কিছু মুহূর্ত, দুজনেই চুপচাপ। নীরবতা ভেঙে আরাব বলে উঠল, আমার ভাইয়ের উপর তোমার অনেক রাগ, তাই না? বন্নি স্থির, দৃষ্টি তখনও কালোতে আবৃত আকাশ পানে। বন্নির এমন গাছারা ভাব পছন্দ হলো না আরাবের। তখনও গাড়িতে তাকে ইগনোর করেছে, আবার এখনো তাকে ইগনোর করছে। আরাব বন্নিকে নিশ্চুপ থেকে হঠাৎই হাত ধরে হ্যাচকা টান দিল। মুহূর্তেই বন্নি টাল সামলাতে না পেরে আরাবের বুকের উপর গিয়ে পড়ে। হঠাৎই এমন অপ্রত্যাশিত ঘটনার জন্য দুজনেই অপ্রস্তুত হয়। জীবনে প্রথম কোনো ছেলের এত নিকটে এসে যেন দিশেহারা হয়ে পড়ল বন্নি। নিজেকে ছাড়ানোর জন্য জোর দিল, তবে আরাব নির্বিকার। বন্নির অস্বস্তিটা জেনেও চোখে পড়ছে না তার। বন্নি নিজের সাথেই চেপে ধরে রাখলো আরাব। আমাকে ছাড়ো প্লিজ। বন্নি কাতর স্বরে বলা কথাটা যেন ঠিক হৃদয়ে গিয়ে বিঁধল আরাবের। এমন কাতর স্বরে কেউ কখনো কোনোদিনও আরাবের সামনে বলেনি। নাকি বন্নির কথাটা আরাবের কাছে বেশি কাতর মনে হলো? উত্তর জানা নেই আরাবের। বন্নিকে ছেড়ে একটু দূরেই দাঁড়ালো আরাব। সরি, অ্যাকচুয়ালি আমি ওভাবে ধরতে চাইনি, কিন্তু তুমি এমন ভাবে ইগনোর করছিলে যে। আমতা আমতা করে বলে উঠল আরাব। তার নিজের হৃৎপিণ্ডও তো এখন দিশেহারা। এই প্রথম কোন নারী জায়গা পেল তার বক্ষস্থলে, আর অদ্ভুতভাবে শীতলতা ছুঁয়ে গেল আরাবের মনের মধ্যে। কিছুক্ষণ নীরব থেকে আরাব বলে উঠল, দেখো বনি, যা হওয়ার তা হয়ে গেছে। হয়তো তোমার সাথে যেটা হয়েছে সেটা ভালো কিছু না, তবে আমি চাই তুমি ভাইকে ক্ষমা করে দাও। আরাবের কথা শুনে তাচ্ছিল্যে হাসলো বন্নি, তবে এই বিষয়ে কিছু বলল না। কিছুক্ষণ মন থেকে তারপর বলে উঠল, আমি তোমার সাথে বেড শেয়ার করতে পারবো না। আই নিড টাইম। তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি ব্যালকনিতেই থাকতে পারবো। আরাব আগে থেকেই বুঝতে পেরেছিল এমন কিছু হবে, তবে তাই আর কথা বাড়ালো না। চলে এলো নিজের ঘরে, লাইট অফ করে শুয়ে পড়ল। পুরো ঘরে কোনো আলো নেই, সবটাই আধার, যেমনটা এখন বন্নির মনের কোণে। দূর আকাশের দিকে তাকিয়ে বন্নি বিড়বিড় করে উঠল, আমি খুব খারাপ, আর তাই আমার সাথে বাকিরাও খারাপ থাকবে। কথাগুলো বলতে বলতেই দু চোখ পেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো বন্নির। সূর্য দিগন্তে বিরাজ করছে বেশ কিছুক্ষণ হলো, কিন্তু যখনই সূর্য নিজের তীর্যক চাহনিতে পৃথিবীতে চাইল, তখনই সেই তীর্যক চাহনির রেশে ঘুম ছুটে গেল তানভীর। নিজের অবস্থান বুঝতে সময় লাগলো কিছুটা। চোখ খুলে ব্যালকনিতে বাহিরের দৃশ্য দেখে তানভী অবগত হলো তারা এখনো ব্যালকনিতেই আছে। ইয়ার আবার তানভী একে অপরের কাঁধকে বালিশ বানিয়ে গল্প করতে করতে ব্যালকনিতেই ঘুমিয়ে গেছে। নীরবে হাসলো তানভী। এমন একটা দিন আসবে সেটা হয়তো কিছুদিন আগেও তার অবগত ছিল না। ইয়ারাবকে ডেকে নিয়ে ঘরে চলে এলো তানভী। ফজরের ওয়াক্ত আর বেশিক্ষণ নেই, জলদি নামাজ আদায় করতে হবে। ফজরের ওয়াক্তে প্রতিদিন ওঠার অভ্যাস হওয়ায় আজও সকাল সকালই ঘুম ভাঙল বন্নির। তবে ঘুম থেকে উঠে এত বড় সারপ্রাইজ পাবে বন্নি, সেটা ছিল কল্পনাতীত। আরাব বন্নিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে নিদ্রামগ্ন হয়ে আছে। কিছুক্ষণের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় বন্নি। এটা কি করে সম্ভব? সে তো ব্যালকনিতে ছিল, তাহলে বেডে এলো কি করে?
তানভি ও বন্নিকে জড়িয়ে ধরেই ঘুমোতো, সেই জন্য ঘুমের মাঝে টের পায়নি বন্নি। কিন্তু নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায় বন্নি। প্রচন্ড রাগ হওয়া সত্ত্বেও কিছু বলল না। ফ্রেশ হয়ে নামাজটা আগে আদায় করতে হবে, প্রশ্নের জবাবটা না হয় পরে নেবে সে। এগুলো ভেবেই একরাশ ক্ষোভ নিয়ে সেখান থেকে প্রস্থান করলো বন্নি। প্রতিদিনের মতো আজও বেলা করে উঠল আরাব। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঘড়ির কাঁটা 9টা ছুঁই ছুঁই। আশেপাশে বন্নিকে না দেখতে পেয়ে অবাক হলো আরাব। তার ধারণা অনুযায়ী কিছু ঘটেনি। সে ভেবেছিল বন্নির চেঁচামেচিতে ঘুম ভাঙবে তার, কারণ বন্নিকে ঘুমন্ত অবস্থায় কাল ব্যালকনি থেকে ঘরে নিয়ে এসেছে সে, তাও আবার কোলে করে। এত সহজে তো বন্নি আরাবকে ছাড়বে না। ভাবতেই ঠোঁটের কোণে মিষ্টি হাসির রেখা ফুটে উঠল আরাবের। তার বউটা যে নরম সরম বা দুর্বল নয়, সে আন্দাজ আগে থেকেই আছে আরাবের। এখন দেখার পালা তার, দজ্জাল বউ এই অপরাধে তাকে কি শাস্তি দেয়। নামাজ পড়েই বন্নি আরাবের ফুপির ঘরে গিয়ে বসে রইল। নানা রকমের কথা বলল তার সাথে, কারণ একটাই, আরাব কাল রাতে নিশ্চয়ই এমনি এমনি বন্নিকে ঘরে আনেনি, কোলে করেই এনেছে। এটা মাথাতে আসলেই আরাবের মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে বন্নির। তাই তো ফুফির ঘরে এসে বসে আছে সে। ব্রেকফাস্ট টেবিলে বসে আছে সবাই। আজ সন্ধ্যায় ওদের রিসেপশন, সেটা নিয়ে নিজেদের ফুপির সাথে টুকটাক কথা বলছে আরাব আর ইয়ারাব। বন্নি চুপচাপ খাচ্ছে, তানভীও তাই। তবে খাওয়ার মধ্যে মাঝে মাঝে ইয়ারাবের দুষ্টুমিতে খাবার গলায় আটকে যাওয়ার উপক্রম হচ্ছে তানভীর। তবে সেদিকে কারোর লক্ষ্য না থাকলেও বন্নির চোখ এড়ালো না কিছুই। খাওয়া শেষে সকলেই চা নিয়ে বসলো। আরাব ইয়ারাব দুজনেই ব্রেকফাস্টের পরে চা খায়, সেই জন্য বাকিরাও চা শেষেই চা নিল। তবে চা মুখে দিতে ইয়ারাবের চোখ মুখ কুচকে এলো। এটা চা নাকি করলার রস? বাকিরা নির্বিঘ্নে চা খাচ্ছে, শুধুমাত্র ইয়ারাবের এমন অবস্থা। সকলের সামনে কিছু বলতেও পারছে না। যতই হোক, সামনে তার সদ্য বিয়ে করা বউ আর ছোট ভাইয়ের বউ আছে, তাই বাধ্য হয়ে চোখ মুখ বিকৃত করে কোনো রকমে চাটা শেষ করে উঠল ইয়ারাব। তবে যাওয়ার আগে যদি একবার বন্নির দিকে তাকাতো, তাহলে চোখে পড়তো তার মিটি মিটি হাসি। বিশ্রামের জন্য নিজের ঘরে এসে বসেছে তানভী। একটু পরেই পার্লারের লোকেরা আসবে, তখনই ঘরে ঢুকলো ইয়ারাব। চোখ মুখ এখনো বাকিয়ে রেখেছে সে। তানভী খেয়াল করলো বিষয়টি। আপনার কি কিছু হয়েছে? জিজ্ঞাসা করে উঠলো তানভী। ইয়ারাব উত্তর দিল না, ধীর পায়ে এগিয়ে এলো তানভীর দিকে। হঠাৎ ইয়ারাবকে এগিয়ে আসতে দেখে ভরকে গেল তানভী। এমন কাজের কারণ খুঁজে পেল না সে। তবে ইয়ারাবের চাহনি যেন সুবিধার ঠেকছে না তার কাছে। ইয়ারাব তানভীর অনেক কাছে এগিয়ে আসতে আটকে দিল তানভী। ভয় ভয় বলে উঠল, আপনি আমাকে কথা দিয়েছিলেন। তানভীরের কথা শুনে ঘর থেকে বেরিয়ে আসবে ইয়ারাব। একটা দীর্ঘশ্বাস ফেলে চলে যায় ব্যালকনিতে। ব্যালকনিতে কালকে যেখানে দাঁড়িয়ে ছিল ইয়ারাব, এখনো সেখানেই দাঁড়িয়ে আছে সে। কালকে ঠিক তার পাশেই দাঁড়িয়ে ছিল তানভী। এখানে দাঁড়িয়ে তানভী আদায় করে নিয়েছিল এক কঠিন শর্ত। গতকাল রাতে আপনাকে কিছু বলার ছিল আমার। মিনমিনে কণ্ঠে বলে উঠল তানভী। বলো। আপনার কি মনে হয় না যেটা ছিল ভুল বোঝাবুঝি হলেও সেটা আপনের সাথে অন্যায় হয়েছে? তানভীর কথায় চুপ করে রইল ইয়ারাব, কোনো জবাব দিল না। ইয়ারাবকে চুপ থাকতে দেখে তানভী বেশ সাহস নিয়ে বলে উঠল, আপনি এই বিয়েতে খুশি নয়, পরিস্থিতিতে পড়ে বাধ্য হয়ে বিয়ে করেছে ঠিকই, তবে সবটা সহজে মেনে নিতে সময় লাগবে আপনি। আমি তোমার কথা বুঝতে পারছি তানভী, কিন্তু আমি কি করব ভেবে পাচ্ছি না। আমি চিনি আপনিকে। আপনি একটু চাপা স্বভাবের, তবে তার থেকে বেশি অভিমানী। তবে একবার যদি ছোট ভাইয়াকে ভালোবাসতে শুরু করে, তাহলে সবটা ঠিক হয়ে যাবে। আমিও সেটাই চাই তানভী। একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করা সম্ভব ছিল না আমার পক্ষে, সেজন্য তোমার বোনকে কষ্ট দিয়ে বসলাম। বড় একটা সলিউশন বের করি ঠিকই, তবে সেটাও পারফেক্ট না। কিন্তু এখন আমার কি করা উচিত ভেবে পাচ্ছি না আমি। আমার মনে হয় আপনি ছোট ভাইয়ের সাথে থাকতে থাকতে সবটা ঠিক হয়ে যাবে। তবে তবে ভ্রুকুচকে জিজ্ঞাসা করে উঠল ইয়ারাব। তবে যতদিন না ওদের সবটা ঠিক হবে, ততদিন না আমরাও দূরত্ব বজায় রাখবো। তানভীর কথা শুনে চোখ বড় বড় করে তাকায় ইয়ারাব। মুহূর্তে উত্তেজিত হয়ে বলে ওঠে, এই মেয়ে, তুমি আমাকে ছেড়ে অন্য কোথাও থাকার প্ল্যান করছো নাকি? না, আমি সেটা বলিনি, তবে আমি চাচ্ছি যে।
ইতস্তত করে উঠল তানভি। কথাটা ঠিক বলে উঠতে পারছে না। ইয়ারাব নিঃশব্দে হাসলো। তারপর তানভীরের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে উঠল, শাস্তিটা কঠিন, তবে মেনে নিলাম। আগে ভাইয়ের সংসার ঠিক করব, তারপর নিজের। ইয়ারাবের কথায় স্বস্তির হাসি ফুটে উঠল তানভীরের মুখে। ঘরে ঢুকতেই একের পর এক বালিশের বর্ষণ শুরু হলো আরবের ওপর। হ্যাঁ, বন্নি একের পর এক বালিশ ছুড়ে দিচ্ছে আরবের গায়ে। আরব প্রথমে হতভম্ব হয়ে গেল, বিষয়টা বুঝতে সময় নিল না। বালিশ সব ছোড়া শেষ হলে বেড সাইড থেকে ফুলদানিটা ছুড়ে দিল আরবের পায়ের কাছে। একটুর জন্য পায়ে লাগেনি আরবের। রাগে হিস করছে বন্নি। বন্নিকে এত রেগে যেতে দেখে আরব ভেবে পেল না কি করবে। বন্নি আবারও একটা শোপিস তুলে ছুড়ে দেওয়ার আগে আরব ছুটে এলো বন্নির কাছে। বেশ ধমক দিয়ে বলে উঠল, কি করছো তুমি? পাগল হয়ে গেছো? এভাবে জিনিস কেন ছুটছো? তোমার সাহস কি করে হয় আমাকে কোলে নেওয়ার, আমার অনুমতি না নিয়ে আমাকে বেলকনি থেকে নিয়ে আসার? রাগে ফোসফোস করতে করতে বলে উঠল বন্নি। বিষয়টা আবার বোধগম্য হলো আরবের। বন্নি এর আর একটু কাছে এগিয়ে এসে বলে উঠল, সারা রাত ব্যালকনিতে তোমাকে রাখবো তুমি ভাবলে কি করে? মানে তখন তোমার মাথা গরম ছিল তাই কিছু বলিনি, কিন্তু তাই বলে তোমায় একা একা ব্যালকনিতে ফেলে রাখতাম আমি? যদি তুমি বধূ নির্যাতনের মামলা করো আমার নামে? আরবের এমন রসিকতায় গা যেন জ্বলে উঠল বন্নির। আরবের দিকে তেড়ে গিয়ে ওর কলার চেপে ধরার আগেই অস্ফুট স্বরে আর্তনাদ করে বসে পড়ল মাটিতে। আরবের পায়ে জুতো থাকায় রুমের মধ্যে পড়ে থাকা ভাঙা ফুলদানির অংশ পায়ে লাগেনি তার, কিন্তু বন্নি খালি পায়ে থাকায় তা বিঁধে গেছে তার পায়ে। বন্নিকে এভাবে বসে যাওয়ায় আরবও ব্যতিব্যস্ত হয়ে বসে পড়ল বন্নির পায়ের কাছে। লালচে রক্তে তখন ফ্লোর মাখা মাখি। কোনো কথা না বলে বন্নিকে দ্বিতীয়বারের মতো কোলে তুলে নিল আরব। বন্নি বাধা দেওয়ার চেষ্টা করলো, তবে আরবের চোখ রাঙানি দেখে আর কিছু বলার সাহস হলো না। এই ছেলেটা কেমন যেন নিজের অধিকার ঠিক আদায় করে নেয়। সারাদিন ওর সাথে ঝগড়া করা হলেও দিন শেষে নিজের কাজ ঠিক হাসিল করে নিবে, সেটাই বন্নির বিশ্বাস। বন্নিকে খাটে বসিয়ে পায়ে অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ করে দিল আরব। তারপর ফ্লোর থেকে বালিশগুলো তুলে এনে হাতে ধরিয়ে দেয় বন্নির। নিজেও বসে পড়ে বন্নির পাশে। ভাবলে সে নয় বলে ওঠে, নাও এবার মারো, তবে পায়ে ব্যথা নিয়ে ছুটাছুটি করো না। আরবের কথায় হতভম্ব হয়ে গেছে বন্নি। এই ছেলেটা কি তার সাথে মজা করছে? বন্নি নিশ্চুপ হয়ে বসে থাকায় এবার বন্নির দিকে ভালো করে তাকায় আরব। তারপর খুব শান্ত কণ্ঠে বলে ওঠে, তিতু খাইয়ে কখনো কারো উপর থেকে প্রতিশোধ নেওয়া যায় না। আমায় বলতে পারতে, আমি তোমাকে হেল্প করতাম। আরব যে বন্নির কারসাজি ধরে ফেলেছে সেটা বুঝতে বেগ পেতে হলো না বন্নির। সাথে সাথেই চোখটা নামিয়ে নিল বন্নি। যতই হোক ধরা পড়ার পরে চোখে চোখ রেখে কথা বলা যায় না নিশ্চয়ই। মেরে ফেলি ইয়ারাবকে, কি বলো? আরবের এমন শান্ত কণ্ঠে এমন কথা শুনে বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে বন্নি। তবে আরব নির্বিকার, যেন খুব স্বাভাবিক কোনো কথা বলেছে সে। তুমি এসব কি বলছো? তোমার ভাই হয় ইয়ারাব? কাপা কাপা কণ্ঠে বলে ওঠে বন্নি। দেখো বন্নি, আমার ভাই তোমাকে রিজেক্ট করে তোমার বোনকে বিয়ে করেছে। এখানে আমার ভাই আর তোমার বোন দুজনেই দোষী। একজন তোমাকে ঠকালো, অন্যজন তাকেই বিয়ে করলো। এখন যদি ইয়ারাবকে মেরে ফেলি তাহলে আমার ভাই শাস্তি পাবে, সেই সাথে তোমার বোনও বিধবা হয়ে শাস্তি পাবে, আর তোমার প্রতিশোধ পূরণ হবে। আমি কিন্তু সবটা ভেবেই বলছি, তুমি একবার ভেবে দেখো। আরবের কথা শুনে মাথা ভো ভো করে ঘুরছে বন্নির। ইয়ারাব আর তানভি তার সাথে অন্যায় করেছে, তবে তাই বলে তাদেরকে এত বড় শাস্তি কখনোই দিতে পারবে না বন্নি। এখনো এতটাও পাষাণ হয়ে যায়নি সে। তুমি এসব কি উল্টোপাল্টা বকছো? এই আইডিয়াটাও ভালো লাগলো না। তাহলে তানভি ভাইয়ের সাথে ভাইয়ের ডিভোর্স করিয়ে দিই, আমরাও ডিভোর্স নিয়ে নিই, তারপর তোমার সাথে ভাইয়ের বিয়ে করিয়ে দিই। এটা ঠিক আছে? না, বেশ জোরেই বলে উঠল বন্নি। তোমার ভাই কি আমি কখনোই বিয়ে করব না। আই জাস্ট হেট হিম। একটা মাসে তোমার ভাইয়ের প্রতি আমার ভালো লাগা তৈরি হয়েছিল, কিন্তু তোমার ভাই আমার সাথে যে কাজ করেছে তারপর আমার মনে তার জন্য শুধু ঘৃণাই আছে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আঙুল লুচিয়ে কথাটা বলে উঠল বন্নি। এতক্ষণ নিজের মুখের আদল স্বাভাবিক রাখলো, এবার রহস্যময় হাসি হেসে উঠল আরব। তুমি যে ভাই ভাবির কোনো ক্ষতি করতে পারবে না সেটা আমার থেকে ভালো কেউ জানে না বন্নি। তাহলে শুধু শুধু কেন রাগ পুষে রাখছো? ক্ষমা করে দাও না ওদের, প্লিজ। এতক্ষণে আরব
আরবের কথার আসল মানে বুঝতে সক্ষম হলো সে। সত্যিই তো, সে চাইলেও ইয়ারাব আর তানভীর কোনো বড় ধরনের ক্ষতি করতে পারবে না। তবে কি এমন ছোটখাটো কিছু শাস্তির জন্য সে আরবকে বিয়ে করতে রাজি হয়েছিল? নিজেই নিজেকে প্রশ্ন করে উঠল বন্নি। দক্ষিণা বাতাসে চারিদিক ভরপুর। ঝড় উঠেছে, হয়তো বৃষ্টিও হবে। বৃষ্টি হওয়ার পর হয়তো ঝড় শান্ত হয়ে যাবে। কিন্তু যে ঝড় বন্নির মনের মধ্যে চলছে সেটা কি বর্ষণ হয়ে থেমে যেতে পারবে? এক প্রকার নিজের সাথে যুদ্ধ করে রিসেপশনটা পার করেছে বন্নি। এত পরিচিত অপরিচিত লোকের ভিড়েও বিষাদের তাড়নায় দগ্ধ হচ্ছিল হৃদয়। সেই দগ্ধ হৃদয় নিয়েই সৌজন্য হাসি হেসেছে বারবার। হঠাৎই বন্নির খেয়াল হলো আজ প্রায় 2 দিন এই বাড়িতে সে, একই সাথে তার আদরের বোনটিও, অথচ বিনা কারণ ছাড়া একবারও তানভীর সাথে কথা বলেনি সে, সামনে উঠতে যায়নি। মা চলে যাওয়ার পর ওরা 2 বোনই তো একে অপরের সঙ্গে ছিল। ওদের বাবার এই বিয়েতে রাজি হওয়ার প্রধান কারণ ছিল ওরা 2 বোন একই সাথে থাকতে পারবে। বাবা হিসেবে কি খুব ভুল কিছু চেয়েছেন তিনি? প্রশ্ন জাগলো বন্নির মনে। ছোট থেকেই তানভী বন্নিকে ছাড়া অচল, এই জন্যই সেই বিয়েতে রাজি হয়েছে। সদ্য 18তে পা দেওয়া তার বোনটি নতুন পরিবারের স্বাদ উপভোগ করতে, নতুন মানুষকে নিয়ে ঘর বাঁধতে আর নিজের বোনের ছায়াতলে থাকতে যে অন্য কোনো কিছু চিন্তা না করে এই বিয়েটা করেছে, সেটা তো বন্নি বোঝে। তাহলে কি করে সে পারল, কি করে পারল বন্নি তার বোনকে অবহেলা করতে? প্রশ্নটা মনে উদয় হতেই বোনের ছায়াকোণে লুকায়িত মাতৃসত্তা যেন জেগে উঠল বন্নির। নিজেই নিজের কাছেই কেমন অপরাধী মনে হতে লাগলো। সত্যিই তো সবটা ভুল বোঝাবুঝিই ছিল। ইয়ারাব না জেনে তার সাথে অন্যায়টা করে ফেলেছে, কিন্তু সে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা তো জেনে শুনেই। আংটি বদলই এখনকার দিনে সব নয়। সে চাইলেই বিয়েটা ভেঙে দিতে পারত, কিন্তু না, জেদের বসে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল বন্নি। আজ রিসেপশনে তানভী অনেক বেশি ঘাবড়ে গেছিল। বিয়ের দিন ওদের বাড়ির আত্মীয় বেশি ছিল, সকলেই পায় পরিচিত, কিন্তু আজকে হাতে গোনা কয়েকজন বাদে বাকি সবাই ছিল অপরিচিত। এত অচেনা মানুষের ভিড়ে তানভী বারবার নার্ভাস হয়ে বন্নির দিকে চাইছিল, কিন্তু বন্নি যেন দেখেও দেখতে পাচ্ছিল না। এতটা নিষ্ঠুর কি করে হলো বন্নি? আমি এত কঠিন কি করে হতে পারলাম? নিজেই নিজেকে বলে উঠল বন্নি। 2 চোখ বেয়ে গড়িয়ে পড়েছে নোনা জলের ধারা। এই মুহূর্তে ঠিক কি করণীয় তার ভেবে পেল না। আখিজোড়া থেকে অনবরত বর্ষণ ঝরছে, যেমনটা প্রকৃতিতে এখন বর্ষণ বিদ্যমান। দূর আকাশে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখে আধার ঘনিয়ে এলো বুঝতেই পারল না বন্নি। অনবরত কারোর ডাকাডাকিতে যেন ঘুমের ব্যাঘাত ঘটল বন্নির। সেই সাথে চোখে মুখে তো পানির অস্তিত্ব স্পষ্ট। ধীরে ধীরে চোখ মেলে তাকালো বন্নি। চোখ খুলতেই দেখা মিলল আরবের চিন্তিত মলিন মুখখানা। আরব আস্তে করে উঠিয়ে বসিয়ে দিল বন্নিকে, ধাতস্থ হওয়ার একটু সময় দিল। তারপর উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করে উঠল, তুমি ঠিক আছো? জ্ঞান হারালে কি করে? আমি খুব খারাপ, তাই না? আমাকে বিয়ে করে তুমি ভুল করেছো, তাই না? ভালো মন্দ কোনো কথা না বলে বন্নি এমন কিছু বলে উঠবে সেটা ভাবেনি আরব। হঠাৎ এমন কথার কারণ ঠিক বুঝতে পারল না আরব। তবে এটা বুঝলো এই মুহূর্তে তার অর্ধাঙ্গিনীর মনের মধ্যে বয়ে চলা ঝড়। একটু এগিয়ে গিয়ে বসলো আরব। বন্নির বেশ অনেকটাই কাছাকাছি। মাথায় আলতো করে হাত বুলিয়ে বলে উঠল, তুমি খারাপ নও। হুট করে ঘটে যাওয়া ঘটনাটা ঠিক মতো বুঝতে পারোনি, মেনে নিতে পারোনি, আর কিছু না। দেখো সবটা ঠিক হয়ে যাবে। আরবের কথা শুনে আরবের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল বন্নি। মস্তিষ্ক যেন ফাঁকা ফাঁকা লাগছে। আরব হয়তো বুঝে নিল বন্নির এই অবস্থাটা, তাই উঠে গিয়ে একটা ঘুমের ওষুধ আর পানি এনে দিল বন্নির কাছে। বন্নিও বিনা বাক্যে খেয়ে নিল সেটা। এই মুহূর্তে ঘুমটা তার সত্যিই প্রয়োজন। ওষুধ তার কাজ শুরু করে দিয়েছে। মিনিট 10 পরে বন্নি ঘুমিয়ে গেছে। ঘড়ির কাঁটা 12টার ওপরে। আরব একবার সেদিকে চাইল, তারপর উঠে গেল ব্যালকনিতে। চারিদিক খুটখুটে অন্ধকার। একটু আগেই বৃষ্টি হওয়ার জন্য পরিবেশটাও বেশ শীতল। জানালা দিয়ে একবার চাইল ঘুমন্ত বন্নির মুখের দিকে,
তারপর ডুব দিল নিজের ভাবনায়, যে ভাবনা আজ থেকে নয়, শুরু হয়েছে তাদের এঙ্গেজমেন্টের দিন থেকে। বন্নিকে এর আগে কখনোই বিশেষ নজরে দেখেনি আরাব, তবে এঙ্গেজমেন্টের দিন বন্নির মুখের দিকে তাকিয়ে এটা খুব ভালো করে বুঝতে পেরেছিল ধাক্কাটা কাটানো সহজ হবে না বন্নির জন্য। তবে বন্নি যে প্রতিশোধ নিতে বিয়ে করবে এটাও আশা ছিল না। তবে পরে যখন বুঝতে পারলো তখন চেয়েও পারেনি বন্নিকে আটকাতে। মনের মধ্যে কোথাও একটা বিশ্বাস ছিল, যতটা কঠোর নিজেকে ভাবছে বন্নি, আদৌ অতটা কঠোর সে নয়। হুট করে ঘটে যাওয়া ঘটনাটা মানতে না পেরে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে সে। ডিপ্রেশনের বশে কি করতে গিয়ে কি করতে যাচ্ছে সেটা মাথাতেই নেই ওর। বিয়ের দিন বন্নিকে দেখে জীবনে প্রথমবারের মতো হার্টবিট মিস করে আরাব। অনুভূতিহীন কোমল মুখটিতে ফুটে ওঠা দৃঢ় চাহনি যেন ঘায়েল করে আরাবকে। নিজের ওপর নিজেরই হাসি পায় আরাবের। শেষমেশ একটা মেয়ের দৃঢ় চাহনির প্রেমে পড়ল সে। বন্নির চাহনি তাকে প্রণয় স্রোতে ভাসালো। কি অদ্ভুত, তাই না? এই মেয়েটাকে নিয়ে সে ভাবতে চায়, প্রণয় স্রোতে ভেসে যেতে চায় বহু দূর, কিন্তু মেয়েটা কি তাকে বুঝতে পারবে, নাকি মিথ্যে মরিচিকার পেছনে ছুটে বেড়াবে? উত্তর জানা নেই আরাবের। সকাল সকাল ঘুম থেকে ওঠা অভ্যাস হলেও আজ ঘড়ির কাঁটা 10টার উপরে যাওয়ার পরও ঘুম ভাঙে বন্নির। নিজেকে কেমন হালকা লাগছে, কেন লাগছে জানা নেই বন্নির, তবে তার হালকা লাগছে। পাশে আরাব নেই, তবে বন্নি বেশি ভাবলো না, ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে গেল। সিঁড়ি দিয়ে নিচে নামতে চারিদিকে চোখ বুলালো বন্নি। ড্রয়িং রুমে বসে আছে সকলে, সকলে বলতে তানভি আর উজ্জয়িনী চৌধুরী। আরাব ইয়ারাব নেই। বাড়ির বউ বিয়ের দ্বিতীয় দিন এত বেলা করে ঘুম থেকে উঠেছে, বিষয়টা যথেষ্ট দৃষ্টিকটু। এই জন্য নিজের কাছে খারাপ লাগছে বন্নির। তবে বন্নির দিকে তাকাতেই তানভি ছুটে এলো, জিজ্ঞাসা করে উঠল, তুমি নাকি কালকে খুব অসুস্থ হয়ে গিয়েছিলিস, আমাকে ডাকলে না কেন? জানিস, আজ সকালে যখন ভাইয়ার কাছে শুনলাম তখন আমি আর মনিমা গেছিলাম তোর কাছে, কিন্তু তুই ঘুমিয়েছিলিস বলে ডাকিনি। তানভীর কথা শেষ করার আগেই মহিমা বন্নির কাছে এসে দাঁড়ালো, নরম গলায় জিজ্ঞাসা করে উঠল, এখন শরীর কেমন তোমার? জি, এখন ভালো আছি। সৌজন্য হেসে বলে উঠল বন্নি। মনে মনে এক অদ্ভুত তৃপ্তি অনুভব হলো বন্নির। এই মানুষগুলো তাকে যথেষ্ট ভালোবাসে, তাহলে কি এই মানুষগুলোর জন্য ইয়ারাবকে ক্ষমা করে দিতে পারবে না সে? নিজে যখন প্রশ্নের বেড়াজালে জর্জরিত, তখন দারোয়ান ছুটতে ছুটতে বাড়ির মধ্যে ঢুকলো। তার চোখ মুখ শুকিয়ে গেছে, কেমন আতঙ্কগ্রস্ত দেখাচ্ছে দারোয়ানকে। উজ্জয়িনী চৌধুরী দারোয়ানের এমন অবস্থা দেখে তার কাছে জিজ্ঞাসা করলো কি হয়েছে। তবে দারোয়ানের কথা শুনে সকলের পায়ের তলার মাটি সরে যাওয়ার উপক্রম। দারোয়ান কাঁপা স্বরে বলে উঠল, ইয়ারাব স্যার অ্যাক্সিডেন্ট করেছে। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে চৌধুরী পরিবারের প্রতিটি লোক। তানভি স্তব্ধ, এতটাই স্তব্ধ যে কাঁদতে ভুলে গেছে সে। ইয়ারাবের অ্যাক্সিডেন্টের খবর শুনে আরাবের সাথে সাথেই হসপিটালে চলে এসেছিল। বন্নি, তানভি আর মনিমা দারোয়ানের কাছ থেকে খবর শুনে তারপর এসেছে। আজ সকালে একটা কাজে বের হয়েছিল ইয়ারাব, কিন্তু মাঝ রাস্তাতেই অ্যাক্সিডেন্ট হয় ওর। সকলের মুখ থমথমে, তানভীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। আরাবকে এসে থেকে দেখতে পায়নি কেউ। বন্নি কয়েকবার খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তানভী এই মুহূর্তে বন্নিকে আঁকড়ে ধরে আছে, আর বন্নিও বারবার সান্ত্বনা দিয়ে যাচ্ছে তার ছোট্ট বোনটিকে। বেশ কিছুক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আসে ডক্টর। তবে ডক্টর একা আসেনি, সাথে আরবও বের হয় অপারেশন থিয়েটার থেকে। বন্নি আরবকে দেখে অবাক হয়, তবে সেদিকে এখন ধ্যান দেওয়ার সময় নেই। সকলেই এখন আগে জানতে চায় ইয়ারাবের অবস্থা। ইয়ারাবের অ্যাক্সিডেন্টটা বেশ গুরুতর, মাথায় বেশ ভারী আঘাত পেয়েছে, যার জন্য সাথে সাথে অপারেশন থিয়েটারে নিতে হয়েছিল ওকে। তবে সেখানে আরো এক কাণ্ড করে বসে আরাব। সে কিছুতেই ইয়ারাবকে ভেতরে একা ছাড়বে না, নিজেও যাবে। ডক্টররা শুরুতে রাজি না হলেও শেষে বাধ্য হয়ে ওকে ভেতরে নিতে
যদিও সেটার জন্য অথরিটির পারমিশন নেওয়া লেগেছে। তবে এটাতে কোনো অসুবিধা হয়নি আরবের, কারণ অথরিটির লোক আরবকে চেনে। এই মুহূর্তে অবজারভেশনে রাখা হয়েছে ইয়ারাবকে। ভালো মন্দ কিছু বলতে পারবে না তারা। তবে এই মুহূর্তে ইয়ারাবের যা কন্ডিশন, 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে সে কোমায় চলে যাবে। ডক্টর যতটুকু পেরেছে সান্ত্বনা দিয়েছে ইয়ারাবের পরিবারকে। তানভি সমস্তটা শোনার পর পাগলের মতো বিলাপ করছে। বন্নিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে সে। তানভীর কান্না দেখে বন্নিও পারেনি নিজের চোখের পানি আটকে রাখতে। কি করে পারবে? আজকের দিনটার জন্য তো প্রত্যক্ষভাবে সেই দায়ী। প্রতিশোধের নেশা তাকে অন্ধ করে দিয়েছিল। সেই তো তানভীকে বুঝিয়েছিল ইয়ারাবকে বিয়ে করার জন্য। তানভী তো নিজের বাবা আর বোনের কথা শুনেই এই বিয়েটা করেছিল। কিন্তু আজ কেন তাহলে এত বড় শাস্তি পাচ্ছে সে? কাঁদতে কাঁদতে এক সময় জ্ঞান হারায় তানভী। হঠাৎ এমন অপ্রত্যাশিত ঘটনার প্রেসার ফল করেছে তানভীর, তাই ওকে অন্য কেবিনে দেওয়া লাগে। আপাতত স্যালাইন চলছে। মণিমাকে তানভীর কাছে বসিয়ে বের হয়ে আসে বন্নি। নিজে থেকেই কাঁদতে যেন ভুলে গেছে সে। যখন তানভী ওকে জড়িয়ে ধরে বিলাপ করছিল তখন কয়েক ফোঁটা অশ্রু ঝরেছিল বন্নির চোখ দিয়ে। তবে সেটা ইচ্ছাকৃত নয়। হসপিটাল থেকে ধীর পায়ে বের হওয়ার সিদ্ধান্ত নিল বন্নি। চারিদিকে অনেক বেশি লোক, একটু ফাঁকা জায়গা দরকার নিঃশ্বাস নিতে। কোনো কিছু না ভেবে ছাদে উঠে গেল বন্নি। ভাগ্য প্রসন্ন ছিল বলে হয়তো সেখানে আর কেউ ছিল না। ছাদের কিনারার কাছে দাঁড়িয়ে রইল বন্নি। এতটুকু সময়ের মধ্যে যেন ঝড় বয়ে গেল পুরো পরিবারের ওপর দিয়ে। বন্নি হঠাৎ খেয়াল করলো তার পেছনে কেউ দাঁড়িয়ে। তবে পেছনে ফিরতেই যে আরবকে দেখবে সেটা ভাবেনি সে। বন্নির কি হলো কে জানে, সে ছুটে গিয়ে জড়িয়ে ধরলো আরবকে। এই প্রথমবার আরবের এত কাছে গেল বন্নি, সেটাও নিজে থেকে। খুব শক্ত করে জড়িয়ে ধরলো বন্নি। বন্নির এমন কাজে প্রচন্ড অবাক হলো আরব। বন্নিকে ছাদে আসতে দেখেছে সে। এতক্ষণ ডক্টর আর ওষুধপত্র নিয়ে ব্যস্ত ছিল। সব ফর্মালিটি শেষ করে ইয়ারাবের কেবিনের দিকে যেতে গিয়ে চোখ পড়ে বন্নির ওপর। আর তারপরেই এখানে আসা। বন্নির কেঁপে ওঠা আর ফোপানির শব্দে আরব বুঝতে পারে মেয়েটি কাঁদছে। কাঁদতে কাঁদতে বন্নি বলে ওঠে, আমি এমনটা চাইনি আরাব, বিশ্বাস করো আমি এমনটা চাইনি। আমার জন্য আজ আমার বোনটা কষ্ট পাচ্ছে। আমি কি করব বলো আরাব, আমি কি করব? কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে বন্নির। হঠাৎই বুক তুলে ধরে আরব বন্নির। নিজেকে শক্ত রেখে বন্নিকে বলে ওঠে, ভাইয়ের কিচ্ছু হবে না, দেখো ঠিক হয়ে যাবে। আরবের কথায় যেন একটু কাজ দিল। আস্তে আস্তে কমে আসলো কান্নার বেগ। তবে হেঁচকি এখনো বন্ধ হয়নি। আরব বন্নিকে জড়িয়ে ধরেই দাঁড়িয়ে আছে। তবে বেশ কিছুক্ষণ পর অস্বস্তিটা ঘিরে ধরল বন্নিকে। তানভীরের কান্না দেখে নিজেও মারাত্মক ভেঙে পড়েছিল বন্নি। সেই জন্যই তো ছাদে চলে এসেছিল। কিন্তু সেখানে আরবকে দেখতে পেয়ে আর নিজেকে দমিয়ে রাখতে পারেনি বন্নি। সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়েছিল আরবের বুকে। কিন্তু এখন তো বেশ লজ্জা লাগছে তার। আরবকে আস্তে করে ছেড়ে দিল বন্নি। আরবও দিল। বিপদের সময় যে কাউকে আঁকড়ে ধরতে পারে, এইটা স্বাভাবিক বিষয়। নিজেকে এই ফালতু এক্সকিউজটা দিয়ে বুঝালো নিজেই বন্নি। বন্নির অবস্থা আরব হয়তো কিছুটা আন্দাজ করতে পারলো, তাই নর্মালি বন্নিকে বলল নিচে যেতে। বন্নিও বিনা বাক্যে নিচে চলে এলো। আজকে বন্নি, আরব, তানভী আর ইয়ারাবের আজাদ ভিলাতে যাওয়ার কথা ছিল। নিয়ম মতো বৌভাতের পরের দিন যাবে ওরা। নিজেদের মধ্যেও একই পরিকল্পনা ছিল। তবে সকালে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাওয়ায় ভেস্তে গেল সবার। তবে তোহান আজাদ নিজের ছোট জামাইয়ের এমন একটা খবর শুনে হসপিটালে ছুটে এসেছেন। এখানে এসে ইয়ারাবের কন্ডিশন আর তানভীর অবস্থা দেখে নিজেও ভেঙে পড়েন। যতই হোক, বিয়ের পরের দিন এমন একটা দুর্ঘটনা কোনো পরিবারেরই কাম্য নয়। নিজেকে বড্ড বেশি অপরাধী মনে হচ্ছে তোহান আজাদের। মেয়েদের সুখ দেখবে বলেই তো এই বিয়েতে রাজি হন তিনি। এক মেয়ের সাথে অন্যায় হচ্ছে সেটা অব্দি চোখে পড়েনি তার। তিনি ভেবেছিলেন ইয়ারাবের সাথে তানভীর বিয়ে হলে তানভী সুখেই থাকবে, আর আরবের মতো একটা ছেলে বন্নির জীবনে আসলে 1 মাসে মিছে প্রেম ভুলে যাবে মেয়েটি। কিন্তু
ওপরওয়ালা যেন এমন কিছু ভেবে রেখেছিল, কে জানতো সেটা। সকাল পেরিয়ে দুপুর হলো, এখনো সকলেই হসপিটালেই আছে। সবার একটাই আশা, এই বুঝি ইয়ারাবের জ্ঞান ফিরল, এই বুঝি ইয়ারাব রেসপন্স করলো। কিন্তু সকলেই শুধু অপেক্ষাই করে চলেছে, সেই অপেক্ষার অবসানও ঘটছে না। আরব সকলকে বাড়িতে চলে যেতে বলেছে, কিন্তু কেউ শোনেনি। ঘড়ির কাঁটা দুটোর ওপরে। সকাল থেকে এখনো কেউ কোনো কিছুই মুখে তোলেনি। তানভীও এখনো কেবিনে, জ্ঞান ফেরেনি তার। হঠাৎ কোন রকম মারাত্মক শক নিতে পারে না তানভী। যদি একবার শক পেয়ে জ্ঞান হারায়, তাহলে জ্ঞান কখন ফিরবে কেউ বলতে পারে না। ছোটবেলা থেকেই তানভী এমন। বন্নি তানভীকে ছেড়ে যেতে নারাজ, তবে মণিমাকে অনেক কষ্টে বুঝিয়ে বাড়িতে পাঠিয়েছে আরব। সময় গড়ায় নিজের মর্জি মতো। কেউ যেমন তাকে বাঁধতে পারে না, তেমনি কেউ চাইলেও সময়টাকে তাড়াতাড়ি পার করতেও পারে না। তানভীর জ্ঞান ফিরে বিকেলের দিকে। বন্নি সেখানেই ছিল। বন্নিকে দেখে আরো একচোট কেঁদে দেয় তানভী। তবে সেখানেই হন্তদন্ত হয়ে ছুটে আসে এক ওয়ার্ড বয়। হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, আপনারা তাড়াতাড়ি চলুন, আপনাদের পেশেন্ট আর নেই। কথাটা বিস্ফোরকের ন্যায় লাগে ওখানে উপস্থিত প্রতিটি মানুষের কাছে। বন্নি যেন নিজের জায়গায় জমে গেছে। কি শুনলো যে মানুষটার ওপর এত ক্রোধ ছিল, সেই মানুষটার নেই, এভাবে চলে গেল। বন্নি যখন এসব ভাবনায় ব্যস্ত, তখনই কেঁপে ওঠে কোনো কিছু পড়ে যাওয়ার শব্দে। কল্পনা থেকে বাস্তবে ফিরে দেখে তানভী মাটিতে পড়ে আছে। হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ায় ব্যালেন্স ঠিক রাখতে পারেনি সে। সজোরে বাড়ি খেয়েছে বেডের মাথার গ্রিলের সাথে। লবণাক্ত রক্তে ভেসে যাচ্ছে ফ্লোর। কিন্তু আশ্চর্য, বন্নির শরীরে কোনো শক্তি পাচ্ছে না। চোখের সামনে শুভ্র ফ্লোরটা রক্তে ভেসে যাচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। না পারছে তার বোনকে তুলে ধরতে, না পারছে ছুটে ইয়ারাবের কাছে যেতে, ওয়ার্ড বয়ের কথার সত্যতা যাচাই করতে। এই কেমন পরিস্থিতিতে বন্নির নিজের মস্তিষ্কে জোর দিতে অচল। সবটা যখন ধীরে ধীরে অন্ধকারে ছেয়ে যাচ্ছে, তখনই বন্নি একটু একটু করে বুঝতে পারছে সে চেতনা হারাচ্ছে। তার বোনের পাশেই হয়তো ছিটকে পড়বে ওর অসার শরীরটি। চোখ মেলে নিজেও হসপিটালের বিছানাতে আবিষ্কার করে বন্নি। ধীরে ধীরে মস্তিষ্ক সজাগ হতে থাকে যেন। এখানে কি করছে সে? প্রশ্নটা মাথাতে আসতেই তড়াক করে মনে পড়ে গেল ইয়ারাবের খবরটি। বাকিরা কোথায়? এটা ভেবেই তড়িঘড়ি করে বেড থেকে নেমে পড়ল বন্নি। যত দ্রুত সম্ভব পা চালিয়ে বেরিয়ে এলো কেবিন থেকে। তবে কেবিন থেকে বের হয়ে ইয়ারাবের জন্য বরাদ্দ কেবিনে পা ফেলার আগেই কারোর হ্যাচকা টানে ভেতরে ঢুকতে বাধা পড়ল বন্নির। পেছনে ফিরে আরবকে দেখে বেশ অবাক হয় সে। আরব যথেষ্ট স্বাভাবিক। কে বলবে আজ এই ছেলেটার প্রিয় মানুষটি নেই? বন্নি এক নয়ন আরবকে অবলোকন করতে ব্যস্ত। তখনই আরব বন্নিকে টেনে নিয়ে আসে বন্নির জন্য বরাদ্দকৃত কেবিনটিতে। বন্নি বুঝতে পারে না কিছুতে। বন্নির প্রশ্নবোধক চাহনি দেখে আরব বলে ওঠে, ওই কেবিনে ভাই আর ভাবি আছে, ওখানে এখন তোমাকে যেতে হবে না, তুমি এখানে রেস্ট করো। আরবের কথাটা মস্তিষ্কে প্রবেশ করতে সময় লাগলো একটু। যখনই কথাটা মস্তিষ্কে ধারণ করতে পারলো, তড়াৎ করে উঠলো মস্তিষ্কের নিউরন গুলো। তানভী আর ইয়ারাব ওই কেবিনে, কিন্তু সেটা কি করে সম্ভব? বন্নির ভাবনার মাঝে আরব কিছু ওষুধপত্র গোছাতে গোছাতে বলে উঠল, তোমাদের দুই বোনের কি অজ্ঞান হয়ে যাওয়ার রোগ আছে নাকি? ভাবি দুবার জ্ঞান হারালো, শেষবার তো মাথাটাই ফাটিয়ে ফেললো, আর তুমি ভাবিকে না দেখে নিজেও অজ্ঞান হয়ে গেলে। আরে ওয়ার্ড বয়ের কথা সত্যতা অন্তত যাচাই করবে তো। আরবের কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে বন্নির। তবে এটুকু বুঝলো ইয়ারাবের কিছু হয়নি। আবার কাজ করতে করতে নিজের মতো বলে উঠল, ভাইয়ের পাশের কেবিনের পেশেন্ট আর নেই, তিনি মারা গেছেন। ওয়ার্ড বয় তাদের বাড়ির লোককে খবর না দিয়ে ভুল করে তোমাদের খবরটা জানিয়েছে, আর সেটা শুনে তোমরা দুই বোন জ্ঞান হারিয়ে মাটিতে গোড়াগড়ি খাচ্ছিলে। ভাগ্যিস আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম ভাবির মাথায় ব্যান্ডেজ করিয়ে। তোমাকে কেবিনে রেস্ট করতে রেখে যখনই ভাইয়ের কেবিনের দিকে যাচ্ছিলাম, তখন রেসপন্স করতে শুরু করে ভাই। আল্লাহর রহমতে এখন আউট অফ ডেঞ্জার। এক ডাগারে কথাগুলো বলে থামলো আরব। সাথে একটা স্বস্তির নিঃশ্বাসও নিল সে। আর বন্নি এক মনে কথাগুলো শুনছে। তবে ইয়ারাব সুস্থ হয়ে যাবে এটা শুনে প্রশান্তি পেল বন্নি। যে মানুষটার উপর প্রতিশোধ নিতে চেয়েছিল, সেই মানুষটা যখন মৃত্যুর সাথে লড়াই করে ফিরে আসে, তার উপর কি আর কোনো প্রতিশোধ নেওয়া যায়? রিভেঞ্জ অফ নেচার বলেও একটা কথা আছে।
ইয়ারাবের শাস্তিটা না হয় প্রকৃতি তাকে দেবে। ভয়েসে হঠাৎই বন্নির মাথায় উদয় হয় এক নতুন প্রশ্ন। তার আর আরবের সম্পর্কের সমীকরণ কি হবে তাহলে? বন্নি তো আরবকে ভালোবেসে এই বিয়ে করেনি, না আরব তার কোনো আচরণে এটা বুঝিয়েছে সে বন্নিকে ভালোবাসে। বন্নি এতদিন ইয়ারাবের প্রতি ক্রোধের আগুনে জ্বলছিল, আর আরব সেই আগুন নেভানোর চেষ্টায় মশগুল ছিল। কিন্তু এরপর তাদের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে? স্বাভাবিক একটা সম্পর্ক গড়বে নাকি শেষ পরিণতি বিচ্ছেদ হবে তাদের সম্পর্কের? না, আর ভাবতে পারছে না বন্নি। মস্তিষ্কের নিউরনগুলো ছিঁড়ে আসবে এবার হয়তো। সকাল থেকে কম ধকল যায়নি শরীরের ওপর, এতটা মানসিক প্রেসার আগে কখনো পায়নি বন্নি। সেই সাথে অনাহার তো আছেই, মন সায় না দিলেও শরীর তো মানতে নারাজ। প্রকৃতি সন্ধ্যা ছুঁই ছুঁই, একটু ফ্রেশ হওয়ার একবার আবশ্যক হয়ে পড়েছে। তানভি আর বন্নিকে নিয়ে বাড়ি ফিরল আরব। ওরা দুজনেই আসতে নারাজ, কিন্তু মনিমা নিজে ওখানে থেকে এদেরকে ফ্রেশ হতে পাঠিয়েছে, কারণ এখন ইয়ারাব আগের থেকে কিছুটা সুস্থ। এক মনে রাতের আকাশের দিকে তাকিয়ে আছে বন্নি। কত বিচিত্র আকাশের খেলা, কখনো নিকশ কালো আধারে ঢেকে থাকে, আবার কখনো পূর্ণিমার চারিদিক আলোকিত করে রাখে। মানুষের মনও তেমনি, যখন মন খারাপের হানা দেয় তখন মনটাও নিকশ কালো আধারে ঢেকে থাকে, আর যখন সমস্ত তিক্ততা দূর হয়ে যায় তখন পূর্ণিমার মতো জল চলে। আচ্ছা, বন্নির আকাশ তো এখনো নিকশ কালো আধারে ঢেকে আছে, এখানে কি কখনো পূর্ণিমা হবে? নিজেই নিজেকে প্রশ্ন করে উঠল বন্নি। তানভি হসপিটালে, রাতে ইয়ারাবের কাছে একজনের বেশি অ্যালাউ না, আর তানভি কিছুতে ইয়ারাবকে ছেড়ে আসবে না, তাই বাকিরা সবাই বাড়িতে চলে এসেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানা রকমের ভাবনায় মশগুল বন্নি। তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দে ধ্যান ভাঙে তার। আরব কেবলই শাওয়ার নিয়ে বেরিয়েছে। বন্নি আরবকে বের হয়ে আসতে দেখে নিজেও ব্যালকনি থেকে রুমে চলে এসেছে। আজ একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে সে, যদিও বন্নির ধারণা আরবের এটাতে পূর্ণ সমর্থন থাকবে, তাও কেমন যেন জড়তা কাজ করছে মনের মধ্যে। আজ সকাল থেকে অনেক ধকল গেছে আরবের ওপর। এত বড় কিছু ঘটবে সেটা কারোরই ধারণা ছিল না, আর না ছিল এই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া। তবুও আরবকে সবটা মানিয়ে নিতে হয়েছে। এই মুহূর্তে সবটা ঠিকঠাক আছে, এটাই যেন আরবের শান্তি। আমার কিছু কথা ছিল। অনেক জড়তা নিয়ে শেষমেশে বলে উঠল বন্নি। বলো। নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল আরব। আমি কিছু বলতে চাচ্ছি। মানে? আমতা আমতা করেও বলে উঠতে পারছে না বন্নি। কথাটা কিভাবে শুরু করবে? বন্নির আমতা আমতা দেখে ভ্রু কুঁচকে গেল আরবের। আরব আর বন্নি যে দূরত্বে দাঁড়িয়ে ছিল সেটা ঘুচিয়ে দিল আরব। ধীর পায়ে এগিয়ে গেল বন্নির কাছে। মেয়েটা এখনো হাসফাস করছে। রিল্যাক্স বন্নি, এত হেজিটেট করার কিছু নেই। তোমার যেটা বলার নিশ্চিন্তে আমাকে বলতে পারো। আরবের ভরসাপূর্ণ কথাতে একটু সাহস পেল যেন বন্নি। একটু শ্বাস নিয়ে বলে উঠল, আই থিঙ্ক আমাদের ডিভোর্স নেওয়া উচিত। এতটুকু বলেই থেমে গেল বন্নি। আরবের রিয়াক্ট দেখার জন্য ওপরে তাকালো, আর তাকাতেই আরবের দিকে তাকাতেই চোখ জোড়া বড় বড় হয়ে গেল বন্নির। কেমন এক অদ্ভুত দৃষ্টিতে দেখছে আরব তাকে। এই দৃষ্টির কি নাম দেবে বন্নি ভেবে পেল না, এমন দৃষ্টির অর্থও খুঁজে পেল না। এই যেন এক সর্বনাশা দৃষ্টি, যা একজন স্ত্রীকে জ্বালিয়ে দিতে সক্ষম। কয়েক মুহূর্ত স্তব্ধ থাকার পর বন্নি আবারও কিছুটা সাহস জোগালো। তারপর বলে উঠল, আই এম সরি আরব, কিন্তু এই বিয়েটা আমি সংসার করার জন্য করিনি। আমার একমাত্র উদ্দেশ্য ছিল ইয়ারাবের ক্ষতি, কিন্তু সেটাও এখন আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি আর এই সংসার নামক মিথ্যা বেড়া জালে জড়িয়ে থাকতে চাই না। এতে তুমি আমি কেউই সুখী হব না। তাই আমার মনে হয় আমাদের ডিভোর্স নেওয়া শ্রেয়। বলা শেষ? আরবের নির্লিপ্ত কণ্ঠ, যেটা দেখে বন্নি বেশ অবাক হলো। বেশ অবাক হয়ে বলে উঠল, আমার কথাগুলো তুমি বুঝতে পারছো? অবশ্যই, বাংলা ভাষায় খুব স্পষ্টভাবে তুমি আমাকে বলেছো, না বোঝার কি আছে। তবে তুমি একটা জিনিস ভালোভাবে বুঝে নাও, আমি তোমাকে ডিভোর্স দেব না, আর না তোমাকে দিতে দেব। আরবের এমন স্পষ্ট কথা শুনে হতভম্ব বন্নি। কি বলে ছেলেটা? বেশ উদ্গ্রীব হয়ে বন্নি বলে ওঠে, যে সম্পর্কে ভালোবাসা নেই সে সম্পর্ক টিকিয়ে রেখে লাভ কি? আর ইউ শিওর?
হোয়াট? আই মিন টু সে দ্যাট, আর ইউ শিওর আমাদের সম্পর্কে কোনো ভালোবাসা নেই? কি কি বলতে চাইছো তুমি? তুতলিয়ে বলে উঠছে বন্নি। আরব এগিয়ে গেল বন্নির দিকে। এতক্ষণ সামনাসামনি দাঁড়িয়ে কথা বলায় আরব এগোনোর সাথে সাথেই বন্নিও পিছতে হলো। এক পর্যায়ে দেয়ালে আটকে গেল সে। আরব বেশি দূরত্ব রাখলো না দুজনের মধ্যে, তবে শরীরে শরীর টাচও লাগালো না, এমন ভাবে দূরত্ব বজায় রাখলো। পকেটে দুহাত গুজে নির্বাক কণ্ঠে বলে উঠল, আমাদের বিয়ের আজ 3 দিন, আর এই 3 দিনে তুমি আমাকে যতটা শান্ত দেখেছো, আমি তার থেকেও বেশি অশান্ত। আমাকে নিয়ে হয়তো তুমি এই 3 দিন বা তারও অল্প সময় নিয়ে ভেবেছো, কিন্তু আমি তোমাকে 10 দিনের বেশি সময় নিয়ে ভেবেছি। আর এই 10 দিনে তোমাকে নিয়ে ভেবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি সারা জীবন তোমার সাথে থাকবো। কোন মানুষের স্বাভাবিক কণ্ঠে বলা কথা কি কখনো কারোর শরীরে হিম ধরিয়ে দিতে পারে? হয়তো কিছু মুহূর্ত আগেও বন্নি জবাবে বলতো না, কিন্তু এই মুহূর্তে সে বলবে সম্ভব। সে নিজে আরবের কথা শুনে বরফের ন্যায় জমে গেছে। এই ছেলেকে যেমনটা ভেবেছিল ঠিক তার বিপরীত সে। স্বচ্ছ পানির ন্যায় শান্ত ছেলেটি যে অনলের ন্যায় শান্ত হুমকি দিতে পারে, সেটা যেন বিশ্বাসই হচ্ছে না বন্নির। হঠাৎই বলা নেই কওয়া নেই বন্নিকে কোলে তুলে নিল আরব। বিছানাতে শুয়ে নিজেও শুয়ে পড়ল। বিষয়টা এখানেই থেমে গেলে বন্নি হয়তো সামলে নিত নিজেকে, তবে আরব যে তার থেকেও ভয়ঙ্কর কাজ করেছে। বন্নিকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে রেখেছে, আর বন্নি কিছু বলে ওঠার আগেই কড়া কণ্ঠে বলে ওঠে, কারো উপর জোর করে স্ত্রীর অধিকার আদায় করে নিজেকে পুরুষ প্রমাণ করার মতো ঘৃণ চিন্তা ভাবনা আমার নেই। তবে আমার বিয়ে করা বউকে কখন টাচ করব সেটাও কারো কাছ থেকে পারমিশন নেব না আমি। আরবের কড়া কণ্ঠের বিরুদ্ধে প্রতিবাদ করতে উঠতে চাইলেও বন্নির মস্তিষ্ক কিন্তু মনের মধ্যে কিছু একটা বাধা দিল যেন। সত্যি তো আরবকে বিয়ে করার আগে একবারও ভাবা উচিত ছিল বন্নির। এই ভাবনা আসার কারণ জানা নেই বন্নির। আরবের সেই ঘায়েল করা দৃষ্টি, নাকি মনের মধ্যে কোথাও লুকিয়ে থাকা স্ত্রীর সত্তা বলে উঠল কথাটা, যা এই 3 দিনের প্রতিশোধের অনলে চাপা পড়েছিল। সঠিক উত্তরটা দিতে পারল না বন্নি, না পারল মস্তিষ্ক, আর না পারল মন। অনেক দ্বিধা দ্বন্দ্ব নিয়ে পাড়ি জমালো ঘুমের দেশে। সকালে সোনালি রোদ চোখে পড়তেই পিটপিট করে চোখ খুলে তাকালো বন্নি। পাশে আরব ঘুমিয়ে আছে, তবে রাতের মতো জড়িয়ে রেখে নেই। ঘুমন্ত আরবের দিকে তাকিয়ে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে বন্নি। হয়তো এই প্রথম আরবকে এতটা কাছ থেকে নিজে দেখছে সে। ছেলেটার গায়ের রং নিয়ে কথা উঠলে অবশ্যই তাকে ফর্সাদের কাতারে ফেলতে হবে। মুখে রাখা খোঁচা খোঁচা দাড়ি ছেলেটির মুখটিকে বেশ মায়াবী করে রেখেছে। উচ্চতায় বন্নির থেকে কয়েক ইঞ্চি লম্বা আরব, বলতে গেলে বন্নি আরবের কাঁধ অব্দি, যেটা নাকি পারফেক্ট কাপলদের সাইন। হঠাৎই মনের কোণে ভাবনা এসে হানা দিল বন্নির। সে কি চাইলে পারে না আরবের সাথে সত্যি সত্যি একটি পারফেক্ট কাপল হতে? কি জানি। আর তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না বন্নি। জীবনে একবার হিংসার অনলে পুড়ে অনেক বড় আর ভুল সিদ্ধান্ত একবার নিয়ে ফেলেছে সে। বিয়ের আগে একটাবারও ভাবেনি যে মানুষটার সাথে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে তার যোগ্য স্ত্রী হয়ে উঠতে পারবে কিনা, তাকে মেনে নিতে পারবে কিনা। আরব তো ওর জায়গায় ঠিক। সে তো ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করেনি, সে তো সংসার করার জন্য বিয়েটা করেছে। তাহলে নানা রকমের চিন্তা হচ্ছে বন্নির। কোনটা ঠিক কোনটা ভুল ভেবেই পাচ্ছে না। সবটা বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। অনেক এলোমেলো ভাবনা নিয়ে ওয়াশরুমে চলে গেল বন্নি। বন্নি চলে যেতেই চোখ মেলে তাকালো আরব। এতক্ষণ যে তার বউ তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল সেটা ভালো করেই টের পেল সে। সেই সাথে মুখে ফুটিয়ে তুলল এক রহস্যময় হাসি। সকালের সব কাজ মোটামুটি গোছগাছ করে সকলেই হসপিটালে চলে এসেছে। ইয়ারাবের সুস্থ হতে এখনো দিন 15 লাগবে, তবে 15 দিন পরেও সে পরিপূর্ণ সুস্থ হবে না। ইয়ারাবের মাথায় একটা জায়গায় রক্ত জমাট বেঁধে আছে, যার জন্য বাইরে যেতে হবে ওকে। ইয়ারাব মোটামুটি সুস্থ হলে 15 দিন পরেই ওকে নিয়ে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সবাই। হসপিটালে তানভি রাতে ছিল। আরবেরা সকালে
পৌঁছলে তানভি বাড়িতে এসে ফ্রেশ হয়ে নেয়, তারপর আবারও ছুটে হসপিটালের উদ্দেশ্যে। সারাদিন বাড়ি হসপিটাল করেই কাটছে পরিবারের মানুষগুলোর। প্রত্যেকেরই এখন একটাই চাওয়া, ইয়ারাব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আরাবের সাথে সারাদিন কথা বলেনি বন্নি, প্রয়োজন ছাড়া। কেমন একটা এড়িয়ে চলেছে সে। আরাব সেটা ঠিকই খেয়াল করেছে, তবে সারাদিনের ব্যস্ততায় কিছু বলেনি। মণিমা সহ সকলেই বিকাল থেকে হসপিটালে, তবে বন্নি খেয়াল করেছে তানভীকে কি সুন্দর নিরলস সেবা করে যাচ্ছে ইয়ারাবের। মাত্র এই কয়েকদিনে কি কারোর উপর এত টান অনুভব করা যায়? কই, তার তো আরাবের প্রতি সেরকম টান নেই, নাকি আছে যা সে বুঝতে পারছে না। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে বন্নি, বাকিরা ইয়ারাবের কেবিনের ভেতরে। হঠাৎই কাঁধে কারোর হাতে স্পর্শ পেল বন্নি। পেছনে ফিরতেই দেখতে পেল তানভীকে। দুদিনেই কেমন শুকিয়ে গেছে মুখটা, তারপরও সে খুশি। কি ভাবছো আপনি? জিজ্ঞাসা করে উঠল তানভী। কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। জবাবে বলল বন্নি। তুমি এখনো ভাইয়াকে মেনে নিতে পারোনি, তাই না? তোকে এসব কে বলেছে? কেউ না, তবে আমি জানি। জানো আপনি, বিয়ের আগের দিন অবধি ইয়ারাব এর উপর আমার কোনো ফিলিংস কাজ করতো না, কিন্তু যখন থেকে আমি এটা উপলব্ধি করতে পেরেছি যে ওই মানুষটা আমার স্বামী, আমি তখন থেকেই যেন কেমন একটা মায়ায় জড়িয়ে গেছি। আমি নিজেও জানি না এটা কিভাবে হয়েছে, শুধু এটুকু জানি এই মানুষটার সাথে আমি ভালো থাকবো। আচ্ছা আপনি, তোমার কখনো মনে হয়নি তুই ভাইয়ার সাথে ভালো থাকবে? কখনো মনে হয়নি এই মানুষটার উপর চোখ বুঝে ভরসা করা যায়? হঠাৎই বুকের মধ্যে ধক করে উঠল বন্নির। সত্যি তো, সে তো আরবকে ভরসা করে। এটা জানে না সে মায়ায় পড়েছে কিনা, কিন্তু সে ভরসা করে, খুব ভরসা করে আরবকে। তবে কেন সে সেটা জানে না। তখনই পেছন থেকে গলা খাকারি শব্দ পেলে বন্নি আর তানভী। পেছনে ফিরতেই দৃশ্যমান হলো আরব। আরব তানভীর উদ্দেশ্যে বলে উঠল। বেশ রাত হয়েছে ভাবি, মণিমা আগেই চলে গেছে, এবার আমাদেরও যেতে হবে। বোনের সাথে গল্পটা না হয়ে কালকে করো। আর ভাইয়া, ও তোমাকে খুঁজছে। তানভী আর কথা বাড়ালো না। ওর পক্ষে একদিনে সবটা ঠিক করা সম্ভব না, তবে তানভী চেষ্টা করবে যাতে বন্নি ও আরবকে মেনে নিতে পারে, একটা স্বাভাবিক সম্পর্কে আসতে পারে। চেনা পরিচিতি রাস্তাটার বিপরীতে গাড়ি যখনই টার্ন নিল আরব, তখনই চমকে উঠল বন্নি। এই পথ দিয়ে তো বাড়িতে যাওয়া যাবে না, তাহলে আরবের পথে কেন গাড়ি ঘোরালো? বন্নি আরবের দিকে চেয়ে কিছু বলার আগেই ব্রেক করলো আরব। চারিদিকটা বেশ অন্ধকার, লোকজনও কম রাস্তাটাতে। দূরে একটা ধাবা দেখা যাচ্ছে, সেই আলোতে আশেপাশে দেখে বোঝার চেষ্টা করছে বন্নি। হঠাৎই আরব ঝুঁকে এলো বন্নির দিকে, সিট বেল্টটা খুলে দিল, তবে সিট বেল্ট খুলে আবারও আর সরে আসেনি। বন্নির দিকে এক নজর তাকিয়ে রইল সে। বন্নিও তাকালো সেই দৃষ্টির দিকে। বন্নি এখন একটা কথাই ভাবছে, আরব কেন এতটা সম্মোহনী দৃষ্টিতে তাকায় বন্নির দিকে? সেই দৃষ্টি দিয়েই ঘায়েল করে দেবে বন্নিকে, নাকি শান্ত করে দেবে বন্নির উত্তপ্ত হৃদয়? সরো। জড়তা নিয়ে বলে উঠল বন্নি। বন্নি ভেবেছিল হয়তো আরব সরবে না, কিন্তু বিনা বাক্যে সে সরে গেল। সামনের দিকে তাকিয়ে আছে আরব। বন্নির বেশ অস্বস্তি হচ্ছে। এই ছেলের কাজকর্ম কোনো কিছুই তার বোধগম্য হয় না। এই শান্ত, তেই অশান্ত। আমরা এখানে কেন এসেছি? ডিনার করতে। আরবের শান্ত কণ্ঠ। বন্নি কোনো প্রত্যুত্তর করল না, চুপচাপ নেমে দাঁড়ালো। আরবও ব্যতিক্রম নয়। নির্জন পরিবেশ, এমন একটা ধাবা বেশ আকর্ষণীয়। আরব আর বন্নি গিয়ে বসলো একটি কোণায়। তারপর দুজনেই নিজেদের ডিনার শেষ করে নিল। ডিনার শেষে কাউন্টারে দাঁড়িয়ে বিল মিট করছে আরব, আর বন্নি বাহিরে এসে দাঁড়িয়ে আছে। আরব বন্নির কাছে এসে দাঁড়ালো। নিস্তব্ধতা থাকলেও বাতাসের কমতি নেই জায়গাটাতে। মৃদুমন্দ বাতাস বেশ ভালোই বইছে। লং ড্রাইভে যাবে? আরব হঠাৎই জিজ্ঞাসা করে উঠল। কয়েক মিনিটের জন্য ফ্যাল করে চেয়ে রইল বন্নি। এত রাতে লং ড্রাইভ? প্রশ্নটা গুটি কয়েকবার নিজের মাথায় ঘুরল। আমি খুব টায়ার্ড, বাড়িতে যেতে পারলে বেশি ভালো লাগতো, কিন্তু যখন তোমার যেতে ইচ্ছে হয়েছে তখন কি আর আমার ইচ্ছার দাম থাকবে?
বন্যের কণ্ঠে অভিমানের রেশ স্পষ্ট, সেই সাথে প্রকাশ পাচ্ছে ক্ষোভ। কিন্তু এই ক্ষোভ কিসে? কার ওপর এই ক্ষোভ? আরবের ওপর। কেন? কারণ সে বন্যির সাথে থাকতে চেয়েছে। এক এক করে কথাগুলো মাথার মধ্যে ঘুরতে থাকলো আরবের। আরব আর কিছু বলল না, চুপচাপ বন্যিকে নিয়ে বাড়ির পথে রওনা দিল। নিস্তব্ধ রজনীতে সকলেই ঘুমে বিভোর। আরবও এপাশ ওপাশ করতে করতে একটু আগেই পাড়ি জমিয়েছে ঘুমের দেশে। শুধু নিদ্রাহীন বন্যি, তার মাথায় যে বিশাল পরিকল্পনা। আজকে আর বন্যিকে জড়িয়ে রাখেনি আরব, তাই বিনা বাধায় খাট থেকে নেমে গেল বন্যি। টেবিল ল্যাম্প জ্বালিয়ে শুভ্র কাগজে ফেলতে লাগলো কালির আঁচড়। গতকালের মতো আজও আরব দেরিতে জাগলো। হঠাৎ বন্যির পরে কাল রাতে অনেক কিছু ভেবেছে সে, সাথে সিদ্ধান্ত নিয়েছে বন্যিকে আর কোনো কিছুতেই জোর করবে না, ধীরে ধীরে উপলব্ধি করাবে সবটা, সাথে সে নিজেও করবে। একটা ছেলে মানসিকভাবে যতটা স্ট্রং হয়, একটা মেয়ে ততটা হয় না। সবটা স্বাভাবিকভাবে আরাম মানতে পারলেও বন্যি পারেনি, আর তার জন্যই মেয়েটাকে সত্যি একটু সময় দেওয়া প্রয়োজন। ফ্রেশ হয়ে বের হওয়ার পরও বন্যির দেখা মিলল না। আরব ভাবলো হয়তো নিচে আছে, সেই জন্য সেও নিচে নেমে গেল। কিন্তু নিচে মণিমা একটা কাগজ হাতে নিয়ে বসে আছে। পেছন থেকে মণিমার অভিব্যক্তি ঠিক বুঝলো না আরব, কিন্তু সামনে গিয়ে দেখলো মণিমার মুখ বেশ থমথমে। আরবের দিকে এক নজর তাকালেন তিনি, তারপর কাগজটা আরবের হাতে দিয়ে চলে গেলেন নিজের ঘরে। আরব এমন ব্যবহারে বেশ অবাক হলো। তারপর কাগজটি নিয়ে পড়তে গিয়েই থমকে গেল সে, কারণ কাগজটিতে লেখা আছে, মণিমা, চিঠিটা পেয়ে আপনি কি ভাববেন জানি না, তবে কথাগুলো চিঠির মাধ্যমেই আপনাকে জানাতে হচ্ছে। যেদিন প্রথম আপনি আমাকে দেখতে গিয়েছিলেন সেদিন আমি ভেবেছিলাম এবার হয়তো একটা মায়ের অভাব আমার খুঁজবে, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, একটা মা পেতে গিয়ে আমাকে নিজের অনুভূতিগুলো গলা টিপে মেরে ফেলতে হলো। একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে তার ভাইকে নিয়ে সংসার করা আমাদের দৃষ্টিতে স্বাভাবিক, কিন্তু আমার পক্ষে সেটা মানা সম্ভব নয় মণিমা। আপনার ওপর আমার কোনো অভিযোগ নেই, শুধু এইটুকু বলবো, এঙ্গেজমেন্টের দিন একজন কন্যাদায়গ্রস্ত পিতার কাছে তার দুই মেয়ের বিয়ের কথা জানানোর আগে একটা বার আমার কাছে জিজ্ঞেস করতে পারতেন দীর্ঘ এক মাস যাবৎ যে বাড়ির বড় ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সেই বাড়ির ছোট ছেলেকে নিজের স্বামী হিসেবে মানতে পারবো কিনা। ইতি বন্যি। চিঠিটা পড়ে এক মুহূর্ত দেরি করলো না আরব, ছুটে গেল নিজের ঘরে। আরবের বিশ্বাস বন্যি তার জন্য একটা চিঠি রেখে গেছে। সকালবেলা বাড়ির দরজা খুললেই যে একটা খাম পাবে তোহান আজাদ, সেটা তিনি ভাবেননি। খামের ওপর বেশ বড় বড় করে লেখা বন্যি। তোহান আজাদ অবাক হলেন, কি আছে খামের মধ্যে সেটা দেখার জন্য খামটি খুলে বের করলেন একটি চিঠি, যেখানে লেখা আছে, নামটা দেখি বুঝে গেছো হয়তো এটা আমি। হ্যাঁ বাবা, আমি বন্যি, তোমার সেই মেয়ে যার অনুভূতির দাম দিতে তুমি ব্যর্থ। সেই ছোট থেকেই আমি একা ছিলাম, সঙ্গী বলতে শুধু তানভি। তুমি কখনোই আমাকে বোঝার চেষ্টা করোনি। এঙ্গেজমেন্টের দিন যদি একটাবার আমাকে জিজ্ঞেস করতে আমি আরবকে চাই কিনা, কিন্তু তুমি সেটা করোনি। আর আজ সে কারণে আমাদের এত বড় একটা সিদ্ধান্ত নিতে হলো। আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছি বাবা, হয়তো আর দেখা হবে না। শুধু একটা কথাই বলবো, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই বন্যি। চিঠিটা পড়ে চোখ দুটো ঝাপসা হয়ে এলো তোহান আজাদের। মেয়েদের সুখী করতে গিয়ে যে এত বড় একটা অন্যায় তিনি করে ফেলেছেন, সেটা বন্যি চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিলে তিনি বুঝতেই পারতেন না। কিন্তু আফসোস, এখন আর তিনি তার ভুল শুধরাতে পারবেন না। সারাটা জীবন আত্মগ্লানিতে ভুগতে হবে তাকে। সকাল সকাল ওয়ার্ড বয়ের হাত দিয়ে চিঠি এলো ইয়ারাব আর তানভীর জন্য বরাদ্দ কেবিনে। বাকিদের মতো এরাও বেশ অবাক হলো এমন কাজে। তবে চিঠির ওপর বন্যির নাম লেখা। তানভীর চিঠিটা খুলে পড়তে শুরু করলো। সেখানে লেখা ছিল, তানভি, চিঠিটা পড়ে একটু কাঁদবি না বলে দিলাম। আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে ভেবেছিলাম তোকে একটা সরি বলবো, কারণ আরবকে বিয়ে করার একমাত্র কারণ ছিল ইয়ারাবের ক্ষতি। কিন্তু যে মানুষটা আমার ছোট বোনের অনেকটা জুড়ে রয়েছে, তার ক্ষতি করার ক্ষমতা এখনো হয়নি আমার। তানভি, 3 দিনে তোর ইয়ারাবের প্রতি যে ভালোবাসা আমি দেখেছি, আমি সত্যি খুশি। তুই সারাটা জীবন সুখে থাক, সেটাই চাই আমি, হোক না সেটা আমার প্রথম অনুভূতির সাথে। প্রথম অনুভূতি কথাটা বারবার মাথায় বাড়ি খাচ্ছে তানভীর। এই সহজ বিষয়টা কি
এতদিন চোখে পড়েনি তানভীর, নাকি ইচ্ছে করে দেখতে চায়নি সে? সত্যি তো, বন্নির তো ইয়ারাবের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, কিন্তু তানভীর কি সুন্দর একটা ভুল বোঝাবুঝিকে সামনে দাঁড় করিয়ে সেই মানুষটার সাথেই ঘর বেঁধেছে, তাও আরাব বন্নির সামনে। বন্নি তাকে বলেছিল সে চাইলেই বিয়ে করতে পারে, এতে বন্নির কোনো আপত্তি নেই, কিন্তু সে কথার পেছনে লুকিয়ে থাকা অভিমানটা একবারও বুঝতে পারল না তানভীর। নিজেকে অনেক বেশি ছোট লাগছে তানভীর, যে বোন মায়ের থেকেও কোনো অংশে কম ছিল না, সেই বোনের স্বপ্নকে মাটি চাপা কি করে দিতে পারলো। বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে তানভীর, তার বোন যে কতটা কষ্ট বুকে নিয়ে চলে গেছে সেটা হয়তো আজ করতে পারছে তানভীর। জলে টইটুম্বুর চোখ দুটি মুছে নিয়ে আবারও পড়তে লাগলো তানভীর। ইয়ারাব, সম্পর্কে এখন তুমি আমার বড় ভাসুর, আবার ছোট বোনের স্বামীও। কিন্তু কি অদ্ভুত তাই না, কয়েকদিন আগেও আমাদের সম্পর্কটা অন্য কিছু হওয়ার কথা ছিল। আমি বলছি না তুমি নিজের ভালোবাসা কি চুজ করে ভুল করেছো, শুধু এটুকু বলবো যে মানুষটাকে দিনের পর দিন স্বপ্ন দেখালে একটাবার জেনে নেওয়া উচিত ছিল সে মানুষটা তোমার কাঙ্ক্ষিত মানুষ কিনা। পরের লেখাটা জোরেই পড়লো তানভীর। ইয়ারাব চুপচাপ শুনলো, কোনো প্রত্যুত্তর করলো না, কিন্তু চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা জল। এতটা নীচ কাজ করেছে সে, ভাবতেই নিজের প্রতি কেমন জানি বৃত্তৃষ্ণা চলে এলো যেন। কেটে গেছে 2 বছর। ইয়ারাব অ্যাব্রড থেকে অপারেশন করিয়ে এসে এখন সে সুস্থ, বিজনেসে আবারও জয়েন করেছে সে। সকলেই সকলের মতো ভালো আছে, তবে সেই ভালো থাকার মধ্যেও কোথাও একটা কষ্ট বিরাজ করে। মণিমা এখন বাড়ির সমস্ত সিদ্ধান্ত সকলকে সাথে নিয়ে নেন। তোহান আজাদও মাঝে মাঝে তানভীর সাথে যোগাযোগ করেন, কিন্তু যতবারই যোগাযোগ করেন বাবা মেয়ে দুজনেই বন্নির জন্য চোখের জল ফেলে। ইয়ারাবের মধ্যে আজও অপরাধবোধ কাজ করে, বারবার একটা কথাই মনে হয়, বন্নির সাথে এত বড় অন্যায় করার পরও একবার ক্ষমা চাইতে পারেনি সে। আর তানভীর প্রতিদিনের সাধারণ কাজের মধ্যে একটি হলো নিজের মায়ের সমান বোনের জন্য চোখের জল ফেলা। কানাডার একটি ছোট্ট শহর টরন্টো, সেখানের একটি ছোট্ট বাড়ি ড্রিম হাউস। সেখানে প্রাণোচ্ছল বন্নি চারিদিকে ছুটে বেড়াচ্ছে প্রতিপক্ষের হাত থেকে ধরা না পড়ার জন্য, বারবার তার হাত থেকে পালাচ্ছে। সেই সাথে পুরো বাড়ি তার হাসির শব্দে রিন রিন করে উঠছে। দৌড়তে দৌড়তে হঠাৎই 2 হাত পেছন থেকে শক্ত করে জড়িয়ে নিল বন্নির কোমর। প্রত্যেকবারের ন্যায় এবারও শিরদাঁড়া বেয়ে নেমে গেল শীতল স্রোত, বরফের ন্যায় জমে গিয়ে ঠেস দিয়ে দাঁড়ালো বলিষ্ঠ এক বুকে। দুজনের বুকের মধ্যে এই ঝিপঝিপ শব্দ। বেশ কিছুক্ষণ পর পেছন থেকে সেই শিরশিরানি শব্দ কানে এলো বন্নির। এত ছুটাছুটি করছো কেন? আমি কি তোমায় খেয়ে ফেলবো নাকি? ইঙ্গিতপূর্ণ কথায় বন্নির মুখে দেখা দিল রক্তিম আভা। নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুট লাগালো কিছু দূর, তারপর বলে উঠল, রোজ রোজ তোমার এক কথা ভালো লাগে না। আবার বলছি তো আমার এখন খেতে ইচ্ছে করছে না, তাও তুমি জোর করছো। এখনো তো কিছুই করিনি। যদি আজ রিপোর্ট পজিটিভ আসে আর আমি সত্যি বাবা হই, তাহলে এরপর থেকে তুমি দেখতে পাবে ইয়ারাব কি জিনিস। আবারও রিনরিনের শব্দে হেসে ফেলে বন্নি, কিন্তু হাসি থামার আগেই বেজে ওঠে আরাবের ফোন। ফোনটা পকেট থেকে বের করে একবার নাম্বারটার দিকে চোখ বুলায় আরাব, তারপর সেটা নিয়ে চলে যায় বেশ খানিকটা দূরত্বে, যেখান থেকে বন্নির অস্তিত্ব বোঝা যাবে না। আরাব দূরে যেতেই হাসি থামিয়ে দেয় বন্নি, সিঁড়ি বেয়ে সোজা চলে আসে নিজের ঘরে। উফ, তার আর আরাবের ঘর, তার আর আরাবের ঘর। সে জানে এখন বাংলাদেশ থেকে ফোন এসেছে। ব্যালকনিতে রাখা দোলনাটায় বসে পড়ে বন্নি আর হিসেব মেলাতে থাকে গত 2 বছরের ঘটনার। নিজের পক্ষে যতটা সম্ভব সকলের দোষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে চলে আসে বন্নি। সকলের জন্য তাদের দোষের চিঠি বরাদ্দ থাকলেও আরাবের জন্য ছিল অন্য কিছু। সেদিন একচুটে নিজের ঘরে চলে আসে আরাব। সারা ঘর তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও চিঠি পায় না। সারাদিন বন্নির চিন্তায় কেটে যায় আরাবে। তবে গভীর রাতে ফোন আসে তার ফোনে। নাম্বার থেকে আরাব বুঝতে পারে এটা বাহিরের নাম্বার, সেই জন্য সাথে সাথেই রিসিভ করে সে। তবে বন্নির কথাগুলোর পিঠে আর কিছু বলে উঠতে পারে না সেদিন, শুধু এতটুকুই বলেছিল, ভাই যেদিন এবরোড থেকে ফিরবে
তার পরের সপ্তাহে আমি কানাডাতে যাব। আঙ্কেল এখন সুস্থ আছে, ডোন্ট ওয়ারি। বন্নির ভাবনার মাঝেই বন্নির পাশে বসে বলে ওঠে আরাব, কে? তোমাকে ফেরার কথা বলেনি? সে আর বলতে, তারা তো আর জানে না আমি আমার পুরনো বউ নিয়ে এখানে নতুন করে সংসার পেতেছি। তাই যতবার ফোন করে সকলেই বলে দেশে ফিরে তোমাকে খুঁজে বের করতে, কিন্তু যে পাখি আমার কাছেই আছে তাকে কেন খুঁজে আবার বাংলাদেশে যাব বলো তো? কথাগুলো বলে বন্নির কোলে মাথা রেখে শুয়ে পড়ে আরাব। পেটে আলতো করে মুখ গুজে জিজ্ঞাসা করে ওঠে, তোমার টেনশন হচ্ছে না? একটু। ডোন্ট ওয়ারি, আজকে রিপোর্ট পেয়ে যাব। আরবের সিল্কি চুলের মাঝে হাত বোলাতে বোলাতে জবাব দেয় বন্নি। বন্নি যে কানাডাতে আরবের সাথে আছে সেটা কেউ জানে না। সেই শর্তেই আরবকে নিজের ঠিকানা দিয়েছিল বন্নি। সেই সাথে বলেছিল তার খবর যদি পরিবারের কেউ জানে তাহলে এবার হারালে আর কখনো ফিরে আসবে না সে। আরবও মেনে নিয়েছিল বন্নির কথা। ইয়ারাব সুস্থ হওয়ার মাঝে কানাডাতে বিজনেসের একটা নতুন অংশ খোলে এবং এখান থেকেই সেটা দেখাশোনা করে। বন্নি চাইলেই পারত আরবের থেকে দূরে সরে আসতে, কিন্তু কেন? সে কেন একাকিত্ব বেছে নেবে জীবনে? যে মানুষগুলো তাকে কষ্ট দিয়েছে সেই মানুষগুলোর ক্ষতি বন্নি করতে পারবে না, কিন্তু নিজে কেন কষ্ট থাকবে? একটা মেয়ের একাকী জীবন অনেক কষ্টের, আর সেই কষ্টের জীবন বেছে নেয়নি বন্নি। প্রত্যেকেই নিজেদের ভালো থাকাটাই দেখেছে, তাই বন্নিও নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করলো। বন্নি জানে শুধু একটুখানি ক্ষমা চাওয়ার জন্য এই মানুষগুলো প্রতিনিয়ত ছটফট করে, কিন্তু বন্নি সে সুযোগ দেবে না। সারাটা জীবন আত্মগ্লানিতে ভোগাতে তাদের শাস্তি। আরব বন্নির কোলে মাথা রেখেই ঘুমিয়ে গেছে। ঘুমন্ত আরবের মাথায় আলতো করে ঠোঁট স্পর্শ করলো বন্নি, তারপর ফিসফিসিয়ে বলে উঠল, আমি তোমার প্রণয় স্রোতে নিজেকে ভাসিয়েছি আরাব, সাথে সুখীও আছি। শুরুর দিকটা কষ্টকর ছিল, তবে এখন এই পৃথিবীতে সুখী মানুষগুলোর মধ্যে আমিও একজন। এই কথাগুলো কানে যাওয়ার পরেই ঘুমের ভান করে থাকা আরবের ঠোঁটের কোণায় ফুটে উঠল চমৎকার হাসি।